বেশি জমজমাট করে ফেলবো। তো যাই হোক, আমাদের আজকের যে প্রথম ঘটনাটি, সেই ঘটনাটি বরাবরের মতো আজকেও ইমেইল একটা পড়বো এবং সেই ইমেইলের একটা ঘটনা, সেই ঘটনাটি আপনাদের শোনাবো। আজকে আমাদের কিছু অডিও ক্লিপ থাকবে, যে অডিও ক্লিপের ঘটনা আপনারা শুনতে পারবেন। সেই সাথে আমাদের যারা অতিথি আছেন, সেই অতিথি সম্পর্কেও জানতে পারবেন। বাংলাদেশ ভালো করছে সাব গেমসে, এবং বাংলাদেশের আমার যেটা মনে হয় যে পাকিস্তানকে কালকে যখন আমি কালকে খেলাটা দেখেছি আসলে। আমি আজকে মানে বলবো এটা যে খেলা দেখেছি এবং আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবং যাই হোক, সেই প্রসঙ্গে পরে আসি। আপাতত ঘটনায় চলে যাই। ইমেলটা শুরুতেই লেখা আছে, নাম প্রকাশ করবেন না। শ্রদ্ধেয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। এখনো আমি ও আমার মেয়ে রাতে আমার স্ত্রীর বকুনির ভয়ে চুপি চুপি ছাদে উঠে ভূতের মতো এই ভূত এফএম শুনে থাকি। যাক, সেসব কথা। প্রায় 2 বছর যাবৎ লেখার চেষ্টা করেও লিখতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে। আমি বঙ্গের একটি মফস্বল শহরে থাকি। আমার সম্পূর্ণ নিজের সাথে ঘটা এক অদ্ভুত ঘটনা শেয়ার করলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন, আর না শোনালে কোনো আপত্তি নেই, কিন্তু সত্যটা গোপন থেকে যাবে। প্রথমে আমি আমার সম্বন্ধে একটু ধারণা দেই। আমি বরাবরই একজন ডান পিটে টাইপের মানুষ। ভয় বলতে কিছুই নেই। বলতে গেলে বুদ্ধি বয়সের পর থেকেই ভূত, প্রেত, জিন এগুলো অর্থাৎ প্যারানর্মাল জিনিসের প্রতি একটু আগ্রহ বেশি ছিল। এছাড়া মাদ্রাসা ও জেনারেল লাইনেও পড়াশোনা করেছি বেশ কিছু। বর্তমানে পেশায় আমি একজন শিক্ষক। ঘটনাটি ঘটার পর থেকে আমি অন্যরকম ভাবে নিজেকে পাল্টে ফেলেছি। ঘটনা ঘটে 1996 সালের সেপ্টেম্বর মাসের শেষের দিকে। তখন আমি কলেজে পড়ুয়া ছাত্র। কোনো কিছুতেই ভয়ের বালাই বলতে কিছুই ছিল না। মনে যা আসতো তাই করতাম। রাতে প্রায় 2-3টার আগে বাসায় ফিরতাম না। আবার হুটহাট করে বাড়িতে না বলে 4-5 দিনের জন্য উধাও হয়ে যেতাম। এই জন্য বাবা মা প্রায় আমাকে বকাঝকা করতো, বুঝাতো, কিন্তু কে কার কথা শোনে। একদিন আমার এক বন্ধু কলকাতা থেকে একটি খুবই পুরাতন বই নিয়ে আসে। বলে রাখি, বইটি একটি পুরাতন পুকুর খননের সময় মাটির ভেতর একটি হাঁড়ির মধ্যে থেকে সংগ্রহ করা হয়েছিল। বইটি এতই পুরাতন ছিল যে কোনো পৃষ্ঠা খুলে পড়ার মতো অবস্থা ছিল না। বইটি লেখা ছিল কিছু বাংলা আর কিছু সংস্কৃত ভাষায়। সেই বইটা ছিল ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালামের ওপর। খুব চেষ্টা করে সুই আর ব্লেডের সাহায্যে বইয়ের পৃষ্ঠা উল্টে আমি একটি বিষয় পেয়েছিলাম। সেটা ছিল অদৃশ্য হবার উপায়। যে কথা সেই কাজ। শুরু হয়ে গেল আমার গবেষণা। আমাদের এই কাজ করার জন্য বিভিন্ন রকমের ভয়ঙ্কর জিনিসের দরকার পড়েছিল। সবগুলো সংগ্রহ করেও শেষের মূল জিনিসটি সংগ্রহ করতে আমরা ব্যর্থ হই। এখানে দুটি জিনিসের নাম উল্লেখ না করলেই নয়, যেমন লক্ষ্মী পেঁচার নখ, চোখ, কালীর মাথার সিঁদুর, 3 রাস্তার মাটি, জেলখানার ফাঁসির মঞ্চের মাটি, রাংটা কাগজ, পুরাতন কবরের কিছু হাড়, ইত্যাদি ইত্যাদি। সবচেয়ে ভয়ঙ্কর ছিল শ্মশান থেকে আত্মহত্যা করা লাশের চুল। এই একটি জিনিস সংগ্রহের জন্য আমরা 2 বছর অপেক্ষা করেছি। এই আত্মহত্যার 2-3 দিন পর ছিল অমাবস্যা। আমরা রাতের তিথি অনুযায়ী সব ঠিকঠাক করে শ্মশানের উদ্দেশ্যে রওনা দেই। আমাদের বাড়ি থেকে শ্মশানটি ছিল 8-10 কিলোমিটার দূরে একটি নদীর কিনারায়। আমরা আমাদের সাথে লোহা, রসুন, তেল, কোদাল, হাসুয়া ও ধারালো চাকু, টর্চ সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দিনের বেলায় শ্মশান থেকে বেশ কিছু দূরে মাটিতে পুঁতে রেখে আসি।
শ্মশানের জায়গাটি ছিল একটি, তার একটা বর্ণনা দিই, একটি হিন্দু গ্রামের পাশে ঘন কালো বাঁশ ঝাড় 1-2 কিলোমিটার জুড়ে বিস্তৃত। তারপর নদীর পাড় ঘেঁষা শ্মশান। এত জঙ্গল যে দিনের বেলায় শেয়াল বেঁচে ঘোরাঘুরি করতো এই জঙ্গলে। রাত আনুমানিক 9টা-10টায় আমরা বেরিয়ে পড়ি শ্মশানের উদ্দেশ্যে। যতই সাহসী হই না কেন, তারপরেও একটা অজানা ভয় মনের মধ্যে মাঝে মধ্যে উঁকি ঝুঁকি মারছিল। আমি ও আমার বন্ধু দুজনে গায়ের সব কাপড় চোপড় খুলে এক ধরনের বিশ্রী গন্ধের তেল মেখে রওনা দেই নির্দিষ্ট জায়গায়। এখানে একটু বলতে ভুলে গিয়েছিলাম যে হিন্দুরা সাধারণত লাশ পুড়িয়ে ফেলে, কিন্তু এদের মাঝে এমন এক কিছু কিছু কাস্টের লোকজন আছেন যারা মৃত ব্যক্তিকে হাঁটু ভেঙে আসনের মতো করে মাটিতে পুঁতে রাখে। আমাদের টার্গেট সেই রকম লাশের ওপরেই। তারপর আমার বন্ধু, বয়সে সে আমার চেয়ে 4-5 বছরের বড় হবে, সেই গর্ত খুঁড়ে লাশের মাথার চুল কাটবে। আমি বেশ কিছু দূরে দাঁড়িয়ে থাকবো, আচমকা কোনো বিপদে পড়লে যেন তাকে সাহায্য করতে পারি। এই কাজটি করতে আমাদের দুমুখী বিপদের আশঙ্কা ছিল। একে তো হিন্দু পাড়ার লোকজন জানলে পিটিয়ে মেরে ফেলবে, আর একদিকে প্যারানরমাল বিষয়, সাংঘাতিক মানসিক চাপ নিয়ে আমরা অগ্রসর হচ্ছিলাম। একে তো কালো রাত, তার উপর জঙ্গলের ভেতরে এত খুঁতখুঁতে অন্ধকার যে চোখের সামনে নিজের হাত কাছে আনলেও দেখা যাচ্ছে না, এমন অবস্থা। কাজটি করতে আমাদের সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে, এর বেশি না। ফিরোজ কোদাল, হাসুয়া আর শাবল নিয়ে সামনে এগুলো, আর আমি ওর থেকে 15-20 হাত দূরে দাঁড়িয়ে আছি। ঠিক মধ্যরাত 1টার পর নির্দিষ্ট তিথি অনুযায়ী আমাদের কাজটা করতে হবে, এরকম ছিল বইটিতে লেখা। আর আমরা রাত আনুমানিক 10টা কি 10:30 বা 11টায় শ্মশানে হাজির হয়েছি। জানি না কতক্ষণ দাঁড়িয়েছিলাম, পা ভারী হয়ে গিয়েছিল, তাই একটু বসার চিন্তা মাথায় আসতে বসতে শুরু করলাম, কিন্তু বসে পড়ে কোনো শান্তি নেই। বড় বড় মশা পিঁপড়া যেন গা বেয়ে কিলকিবিল করে উঠে আসছে। আর দাঁড়িয়ে গেলাম, বসলাম, এইরকম বেশ কয়েকবার করার পর দাঁড়িয়েই থাকলাম। আমাদের একে অপরের সংকেত ছিল লোহার সাথে বাড়ি দিয়ে টুঙ্কো আওয়াজ 2টা। কোনো কথা বলা যাবে না। আমি ফিরোজের অবস্থা জানার পর পর 2বার শব্দ করেও কোনো রিপ্লাই পেলাম না। তখন আমার মনে একটা সন্দেহ ও উত্তেজনা অনুভব করলাম। কি ব্যাপার, ফিরোজের রিপ্লাই নাই কেন? আমি আস্তে আস্তে সামনে এগোতে লাগলাম, যেখানে ফিরোজের কাজ করার কথা ছিল, কিন্তু সেখানে গিয়ে ফিরোজকে পেলাম না। একে তো শীত শীত আবহাওয়া, তারপরে খালি গায়ে থাকা সত্ত্বেও আমি ঘামে ভিজে একাকার হয়ে গেছি টেনশনে। আমি আরো ভালো করে আশেপাশে ফিরোজের অবস্থান কোথায় জানার চেষ্টা করলাম। অন্ধকারে কিছুই দেখা যায় না, শুধু কান আর নাক, এর ওপরে নির্ভর করে গুটি গুটি পায়ে এগোতে হচ্ছে। আস্তে আস্তে লোহার শব্দ হচ্ছিল। ওর অবস্থান নিশ্চিত করার জন্য হঠাৎ শুনতে পেলাম আমার পেছন থেকে লোহার বাড়ি দেওয়ার কোনো একটা শব্দ হলো। আমি তাড়াতাড়ি পেছনের দিকে 10-15 কদম যাওয়ার পর বুঝতে পারলাম যে শব্দটা পিছনে নয়, এবার ডান দিক থেকে আসছে। এইভাবে আমি বেশ কবার ডানে বামে পিছনে সব দিকে শব্দের উৎস অনুযায়ী খুঁজতে লাগলাম। বেশ কিছুক্ষণ শব্দ নেই। আমি বারংবার চেষ্টা করেই শব্দের কোনো রিপ্লাই পাচ্ছি না। ও কিছুক্ষণ পর হঠাৎ আমার মাথার উপরে শব্দ মনে হলো। এবার আমি নিশ্চিত হয়ে গেলাম এই শব্দ ফিরোজের নয়। এতক্ষণ যত শব্দ হয়েছে সব প্যারানরমাল। আমি আমার অবস্থান সম্পর্কে বুঝতে পারলাম যে আমি নির্দিষ্ট জায়গা থেকে অনেক দূরে চলে এসেছি, কিন্তু ফিরোজের কোনো রিপ্লাই নেই। বুকের মধ্যে টিপ টিপ আওয়াজ হচ্ছে, তা আমার কান পর্যন্ত আসছে। এদিকে আকাশের অবস্থা ভালো নয়, ঘন কালো মেঘে মাঝে মধ্যে হালকা হালকা বিজলির আলো দেখা যাচ্ছে, আর সেই সাথে গুড়গুড় শব্দ। আমি হন্ত দন্ত হয়ে ফিরোজের খোঁজ করতে লাগলাম। হঠাৎ আমার বাম পাশের মাটিতে কোদাল চালানোর শব্দ কানে আসতেই বুকের মাঝে কিছুটা সাহস ফিরে পেলাম। শব্দের উদ্দেশ্য করে আমি সেদিকে হাঁটা শুরু করলাম। যাক, অবশেষে ফিরোজের দেখা মিলল। হালকা বাতাস,
আর ঝিরঝিরে বৃষ্টি পড়তে শুরু করলো। আর সেই সাথে মাঝে মাঝে আকাশে বিদ্যুতের হালকা আলোয় ফিরোজকে দেখা যাচ্ছে সে মাটি কাটতে কাটতে কোমর অবধি খুঁড়ে ফেলেছে। হঠাৎ বাতাসের চাপ শোঁ শোঁ করে বাড়তে লাগলো, আর সেই সাথে বৃষ্টি আর প্রবল ভাবে পড়তে লাগলো। এই বৃষ্টি যে ফিরোজের গর্ত করা জায়গাটায় পানি ঢুকে পড়েছে প্রায় তার সমান। আমি দ্রুত কাজ করার জন্য লোহায় শব্দ করলাম, কিন্তু ফিরোজের কোনো ফিরতি শব্দ আমার কানে আসছে না। হঠাৎ এক অদ্ভুত শব্দ পেলাম, যেমন মাটিতে আছড়ে পড়লে যেমন শব্দ হয়, সেই সাথে ধস্তাধস্তি শব্দও কানে আসছে। আমি বুঝতে পারছিলাম না আসলে কি ঘটতে চলেছে আমাদের সাথে। মনে যত দোয়া দুরুদ আছে সব পড়তে শুরু করলাম, কিন্তু কাজ তো হবে না, কারণ আমরা যে গায়ে বিশ্রী রকমের তেলটা ব্যবহার করেছি তা ছিল নাপাকি দ্বারা তৈরিকৃত তেল। তারপরে আমাদের গায়ে কোনো পোশাক নেই। তারপরেও আল্লাহর উপর ভরসা নিয়ে আমি ফিরোজের দিকে রীতিমতো দৌড়ে গেলাম। বিজলির হালকা আলোয় যা দেখা যাচ্ছে তাতে আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ফিরোজ ওই কাদা পানির মধ্যে গর্তের মধ্য থেকে ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। কি যেন ওকে বারবার গর্তের মাঝখানে টেনে নিয়ে যাচ্ছে, এবং ওর শরীরের, মুখের, মাথার বিভিন্ন জায়গায় কাদায় একাকার হয়ে আছে। এই দৃশ্য দেখে আমি কিছুক্ষণ কারেন্টের শক খেলে মানুষ যেমন হয় ঠিক তেমনি হয়ে দাঁড়িয়ে আছি, আর নড়তে পারছি না। মনে হয় আমার শরীরে কোনো শক্তি নেই, মুখ দিয়ে আওয়াজ করার শক্তিও পাচ্ছি না। এদিকে ফিরোজের পায়ের ওপর মাথার নিচের দিকে গর্তের মধ্যে অসম্ভব দাপাদাপি চলছে। হঠাৎ নিজের অজান্তে আমিও গর্তের মধ্যে লাফ দিলাম। লাফ দিয়ে ফিরোজের মাথা ওপরের দিকে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলাম। সাথে সাথে ফিরোজ মাথা তুলে কাশতে লাগলো, আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ফিরোজের মুখমণ্ডল কাদায় লেপ্টে আছে। আমি হাত দিয়ে তার মুখ পরিষ্কার করতেই হাতে চুলের স্পর্শ অনুভব করলাম। আমি পিচ্ছিল গর্ত থেকে লাফ দিয়ে উঠে ফিরোজের দিকে হাত বাড়িয়ে দিলাম, তাকে তোলার জন্য। ফিরোজও হাত দিল, কিন্তু উঠতে পারছিল না। গর্তের মুখে দুপাশে পা দিয়ে দাঁড়িয়ে তাকে তোলার বহু চেষ্টা করতে লাগলাম, কিছুতেই পারলাম না। শেষে ফিরোজের মুখের ভেতরে চুল এক টানে ফেলে দিলাম, আর সাথে সাথে ফিরোজকে ওপরে টেনে তুললাম। তোলার পর দুজনে দুদিক বেদিক হয়ে অন্ধকারে ছুটতে লাগলাম। কেউ কারো হাত ছাড়ছি না। কতক্ষণ এভাবে দৌড়েছি বলতে পারবো না। দুজনেই হুড়মুড় করে কোথায় যেন পড়ে গেলাম, বুঝতে পারলাম না। শুধু এটুকু মনে আছে যে কোনো পুকুর বা নদীতে পড়েছি। তারপর ওখান থেকে উঠে যেখানে কাপড় চোপড় খুলে রেখেছিলাম সেখানে গিয়ে পরনের লুঙ্গি কোনো রকমে পরতে পেরেছিলাম। কিভাবে মনে নেই। এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে ওখানেই মাটির উপরে শুয়েছিলাম, আর মনে মনে আল্লাহ আল্লাহ করছিলাম। এভাবে 10-15 মিনিট পর কিছুটা স্বাভাবিক হলে ফিরোজের দিকে নজর দেই। সে অজ্ঞান হয়ে মাটি পড়ে আছে। কাপড় পরিবর্তন করে মাথা মুছে দিয়ে অনেক চেষ্টা করেও জ্ঞান ফেরাতে পারছিলাম না। হঠাৎ বুদ্ধি এলো, ঘাসের কচি ডগা দিয়ে ওর কানে দিতেই চোখে মুখে এক আতঙ্ক নিয়ে ও লাফিয়ে উঠে বসে। তারপর সকালের দিকে দুজনে যে তার বাড়িতে ফিরলাম। বাড়ি ফিরে এসে কারোর সাথে কোনো কথা না বলে শুয়ে পড়ি প্রচন্ড জ্বর নিয়ে। প্রায় 15-16 দিন টাইফয়েড জ্বরে ভুগলাম। এই হলো আমার ঘটনা। অনেক বেশি বড় হয়ে গেল, ছোট করতে চেয়েও পারলাম না। এরকম সত্য ঘটনা আরো আছে, পরবর্তীতে সময় পেলে পাঠাবো। সেদিন ওই শ্মশানে ফিরোজের সাথে কি ঘটেছিল তা পরবর্তীতে শেয়ার করব। তো এই ঘটনাটির যেটা যেটা ঘটেছে সেটার অর্ধেকটা আমরা জানতে পারলাম, বাকি অর্ধেকটা উনি যখন পাঠাবেন তখন আমরা জানতে পারবো। এবং উনি বলেছেন এটা একটা সত্যি ঘটনা। সবচেয়ে বড় ব্যাপার যে ফিরোজ কোনোভাবে যখন উঠতে পারছিল না সেই কবর থেকে, সেখানে তার কারণ সে তখন ওই চুলটা তার সঙ্গে ছিল। যেই মুহূর্তে চুলটা ফেলে দেওয়া হয়েছিল সেই মুহূর্তে ফিরোজ ওখান থেকে উঠতে পারে। এবং এই একটি জিনিস সংগ্রহ করতে না পারার কারণে আসলেই অদৃশ্য হওয়া যায় কিনা ব্ল্যাক ম্যাজিক করে, সেটা তাদের কাছে অজানাই থেকে গেল। এরকম রহস্যময় বিভিন্ন ঘটনা আমি জানি আপনার কাছেও আছে। সেই ঘটনা পাঠিয়ে দিন, ইমেল করুন আমাদেরকে bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আমাদের প্রথম অতিথি অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন। আপনারা জানেন যে রেডিও ফুর্তির নেটওয়ার্ক বগুড়াতেও রয়েছে, এবং বগুড়া থেকেই আমাদের আজকের যে প্রথম অতিথি তিনি এসেছেন তার ঘটনা শেয়ার করবেন। আপনি তো আজ আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমার নাম শোভন। শোভন, আপনি বগুড়ার কোথায় থাকেন? আমি বগুড়া মালতীনগরে থাকি।
আচ্ছা। তো আপনি আজকেই রওনা দিয়েছেন বগুড়া থেকে? হ্যাঁ, আজকে রওনা দিয়েছি। আজকেই রওনা দিয়েছেন, আজকেই আজকে পৌঁছেছেন এসে? পৌঁছেছি, রাত ৯টায় পৌঁছেছি। রাত ৯টায় পৌঁছেছেন। অনেক টায়ার্ড আপনি। তারপরেও আপনি যেহেতু ঘটনা শেয়ার করতে এসেছেন, আপনাকে অনুরোধ করব আপনার ঘটনাটি শেয়ার করার জন্য। হ্যালো রিসেভার, আমি বগুড়া থেকে আসছি। আজকে আপনাদের সঙ্গে আমি আমার জীবনে কিছু ঘটে যাওয়া ঘটনা একটু শেয়ার করতে চাচ্ছি। আ আমার জন্মসূত্রে আমরা সবাই বগুড়ার বাসিন্দা। বগুড়ায় বড় হয়েছি। জন্মসূত্রেই আমরা বগুড়ার বাসিন্দা। বগুড়ায় ছোটবেলা থেকে বড় হয়েছি। আমার দাদারা ২ ভাই ছিলেন। আ তো আমার দাদা যিনি ছিলেন, তো উনি আব্বুর থেকে জানা যায় উনি খুব ধার্মিক মানুষ ছিলেন। আর উনি হচ্ছে বিভিন্ন রকম কাজ করতেন। যে কোনো রাত বিরাতে তিনি দেখা যেত কোথাও লোক মারা গেছে, তাকে কবর খুঁড়তে হবে বা তাকে ধোয়াতে হবে, এই ধরনের কাজগুলো তিনি করতেন। তো তিনি দাদির মুখে শুনেছিলাম তিনি নাকি হচ্ছে জিন বাড়িতে কিছু নিয়েও তিনি নাকি কাজ করতেন আরকি। তো আমার দাদা হচ্ছে ৭১ সালে যুদ্ধে মারা যান। তো যুদ্ধে মারা যাওয়ার পর আব্বুরা ৩ ভাই ছিলেন। তো ৩ ভাইয়ের মাঝে আমাদের যে বগুড়ার জায়গাটা ছিল সেটা ভাগ হয়ে যায়। তো আব্বু এরপর বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমার বড় আব্বুর সাথেই ছিলেন। বিয়ে হওয়ার পর আব্বুর ভাগে একদম পরে আমাদের যে জমিগুলো ছিল তার একদম শেষের অংশটা। বলা বাহুল্য যে শেষের অংশটা ছিল সে অঞ্চলটা একদম বেশ তেমন ভালো ছিল না আরকি। আর সবচেয়ে বড় কথা যে ওটা ভালো না হওয়ার একটা কারণ ছিল যে ওখানে হচ্ছে আমাদের একটু অনেক পুরনো একটা কাঁঠাল গাছ ছিল। সেই আ কাঁঠাল গাছটা আমি দাদির মুখে শুনতাম যে সেটা নাকি অনেক পুরুষ ধরে সেখানে রয়েছে আরকি। আর ওই জায়গায় এমন এক অবস্থা ছিল যে দিনের বেলায়ও মানুষ যেত না আরকি। তখনকার সময়েও ওখানে এই অবস্থা ছিল। তো যাই হোক আব্বু তো সিদ্ধান্ত নিলেন যেহেতু তিনি বিয়ে করছেন তিনি সেখানে মুভ করবেন। তো এরপরে তিনি সেখানে জায়গাটা পরিষ্কার করে আ তিনি মোটামুটি ওখানে বাড়ি করার একটা প্রোগ্রাম নেন আরকি। তো বাড়ি করতে গিয়ে তো তিনি লক্ষ্য করলেন তো কাঁঠাল গাছটা এত মোটা এত বড় ছিল একদম বাড়ির প্রান্তে ছিল। তো ওখান থেকে ওটাকে সরানোর চিন্তা ভাবনা করলেন। তো যেদিনই তিনি হচ্ছে ওটা সরানোর চিন্তা করলেন, কিন্তু আমাদের এলাকায় এক লোক ছিলেন মতি কাকা নামে। তো সেদিনই তিনি ওটাকে গাছ কাটতে যেয়ে তিনি সেই মুহূর্তে ১ম এ বড় ডাল কাটতে যেয়ে তিনি ডাল থেকে পড়ে যান। তো ডাল থেকে পড়ে যাওয়ার পর তো সেদিনকে দেখা যায় যে হচ্ছে তো ভয় পেয়ে যান যে কেন এরকম হলো? তো সেদিন রাতে আমার বড় আব্বু স্বপ্ন দেখেন যে তাকে দাদা এসে বলছেন যে, "এই আমরা যতদিন তোরা বেঁচে আছিস এই গাছটাকে তোরা কখনোই কাটবি না। কাটলে তোদের অমঙ্গল হবে।" তো এটা ভাবার পর আমার বড় আব্বু আর চিন্তা ভাবনা করেন যে না তাহলে এটা কাটা যাবে না এবং আব্বুকে বলেন, "তুই যেভাবে পারিস এটাকে রেখেই বাড়ি কর।" তো আব্বু তখন গাছটাকে আমাদের বাড়ির মধ্যে রেখেই তিনি বাড়িটা করার সিদ্ধান্ত নেন আরকি। আ ইতিমধ্যে আমি তারপর হচ্ছে আম্মুর পেটে চলে আসি আরকি। তো আমি যখন আম্মুর পেটে আসি হচ্ছে আমি যখন ৩য় মাসে আরকি আব্বু এখন আবার পুনরায় তিনি একটা স্বপ্ন দেখেন। তিনি যখন দেখতে পান তিনি দেখতে পান যে কে যেন তাকে বলতেছে যে, "আমি তোর প্রিয় জিনিসটা আমাকে দিয়ে দে। তোর প্রিয় জিনিসটা আমাকে দিয়ে দে।" এইরকম। তো তিনি টানা ৩ দিন একই স্বপ্নটা দেখেন যে একই কথা বলতেছে আরকি। তখন তো আব্বু বিচলিত হয়ে পড়েন। আ আব্বু বিচলিত হওয়ার পর আব্বু নিজেও ধার্মিক মানুষ ছিলেন। তো তিনি আমাদের এলাকায় বড় একজন হুজুর আছেন, আব্দুল মান্নান। তো তার কাছে শরণাপন্ন হন আরকি। তো শরণাপন্ন হওয়ার পর তো হুজুর সাহেব বলেন যে, "আসলে এটা একটা হচ্ছে বদজিন ডিস্টার্ব করছে। সে আসলে আমাকে মেরে ফেলতে চায় আরকি। সে আমাকে চায়। তো একটা কাজ করতে হবে যে আম্মুকে যাতে তার কাছে নিয়ে যাওয়া হয় তিনি একটা তাবিজ দিয়ে দিবেন। আর কিছু কাজ করবেন আরকি যাতে আমার কোনো ক্ষতি না হয় আরকি। তো যেই কথা সেই কাজ। তো আব্বু তারপর আম্মুকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তার কাছ থেকে তাবিজ এবং হচ্ছে অন্য কিছু কাজ করে আনে এবং সাথে আ আম্মুকে বলে দেওয়া হয় যে তিনি যাতে আ একা কোথাও না যান বা হচ্ছে ওই বিশেষ করে গাছের কাছে যেন কখনো এরকম না যাওয়া হয় এরকম কথা তাকে বলে দেওয়া হয়। তো যথারীতি ৯৬ বছরের শুরুর দিকে এক বুধবারে হচ্ছে আমি জন্মগ্রহণ করি আরকি। তো জন্মগ্রহণ করার পরেও আমার যে অবস্থা ছিল, সেই অবস্থাটা মোটেও ভালো ছিল না। জন্মগ্রহণ করার পর আমি খুব ছোট ছিলাম। আমার দেখতে খুব কুচকুচে কালো হয়েছিলাম। গায়ে ছিল অনেক বড় লোম আমার গায়ে। একদম বানরের মতো দেখতে হয়েছিলাম। তো আমাকে নাকি দেখার জন্য দূর-দূরান্ত থেকেও মানুষ আসতো যে একটা এরকম ছেলে হইছে, তো এটা কেন এরকম হইছে? এরকম ব্যাপার ছিল আরকি।
তো আমার জন্ম হওয়ার পর তো এর ২ দিন পর আব্বু আবার পুনরায় স্বপ্ন দেখেন। তিনি দেখেন যে আ ওই কে আবার জানি তাকে কে বলছে যে হচ্ছে ওকে নিয়ে যেতে পারলাম না ঠিক আছে কিন্তু ওর জীবনে একটা বড় ক্ষতি করে গেলাম। তো আ তো দেখি আব্বু ততদিন বুঝতে পারি না যে কি ক্ষতি ছিল আরকি। তো এরপরে হঠাৎ করে আমার জন্মের ৩ মাস পর যেটা আবিষ্কার হয় আরকি আমি আমার বাম চোখে দেখতে পারি না। আমি বাম চোখে অন্ধ। আ তো হয়তো এটাই হবে আরকি যে এরকম ছিল আরকি। তো আব্বু তো বেশ ভয় পেয়ে যান আরকি যে কেন এরকম বারবার ঘটছে। এরকম তিনি ভয় পেয়ে আব্বুর ভাষ্য ছিল এরকম যে তিনি আমাকে অনেক এভাবে দেখে শুনে রাখতেন যাতে আমার কোনো ক্ষতি না হয়। কিন্তু আমার উপর যে এই ঘটনাগুলো, এই ঘটনার প্রভাব কাটতই না। মানে যেকোনো কারণেই আমি অসুস্থ হয়ে পড়তাম। যেকোনো কারণে আমি সুস্থ থাকতাম না। এখানে পড়ে যেতাম। সবসময় দুর্ঘটনার সম্মুখীন হতাম। ইলেকট্রিক শক খেতাম। এরকম অনেক ঘটনা আমার সাথে ঘটতেই থাকে আরকি। তো ঘটতে দেখা গেল তো ৬ বছর পর্যন্ত আমার সাথে এই ঘটনাগুলো ঘটছিল আরকি। তো যখন আব্বু সবচেয়ে বিচলিত ছিলেন আমার অসুখ নিয়ে। আমার কোন সময় অসুখ ভালো হতো না। সবসময় জ্বর, সর্দি কিছু না কিছু লেগেই আছে আরকি। তো যেখানে যত ডাক্তারকে দেশের বাইরে ইন্ডিয়াতেও যাওয়া হয়েছিল তারপরেও সেটার কোনো সমাধান হচ্ছিল না। তো এরপর আব্বু চিন্তা করলেন যে দাদির সাথে পরামর্শ করলেন। তো দাদি তখন বেঁচে ছিলেন। দাদি বললেন যে, "ঠিক আছে আবার তাহলে সেই আব্দুল মান্নান হুজুরের কাছেই যাওয়া যাক। উনিই বলতে পারবেন।" তো এবার তাকে সবকিছু বলার পর মান্নান হুজুর বললেন, "ঠিক আছে আমার একটু তোর বাড়িতে যাওয়া প্রয়োজন। আমাকে তোর বাড়িতে নিয়ে চল। আমি বাড়িতে দেখব।" তো তিনি আসেন, তিনি এসে বাড়ির চারপাশে প্রদক্ষিণ করেন। প্রদক্ষিণ করে তিনি বলেন যে, "আমাকে কোন রুমে রাখা হয়?" তো আমাদের যে বড় বেডরুমটা ছিল ওটাকে আমরা বড় ঘর বলি। তো বলেন যে হচ্ছে এই রুমটাতে ওকে রাখা হয় আরকি। তো তিনি আসেন একটা হচ্ছে কাগজ নেন। কাগজে জাফরানের কালি এর মতো একদম লাল রঙের একটা কালি দিয়ে কি জানি ৩ টা কথা লেখেন। লিখে তারপর সেটাকে ঘরের সিলিং এর সাথে তিনি টাঙায় দেন। টাঙায় দিয়ে তিনি বলেন, "এটা দিয়ে গেলাম। এরপরে তোর আর কোনো তোকে নিয়ে কোনো চিন্তা হবে না। তুই দেখে রাখবি।" তো যাই হোক দেখা গেল যে আশ্চর্যজনকভাবে এর কিছুদিন পর থেকে আমার জ্বর সেরে গেল বা আমি এরপরে থেকে আমার কোনো অসুস্থতার শিকার হইনি। তো আব্বু এর মাঝে ভরসা হয়তো পেয়ে গেলেন যে তো এখন হয়তো ওর মাঝ থেকে এই ফাড়াটা কেটে গেছে। তো এখন ওকে হয়তো আলাদা করার সময় চলে আসছে। তো ইতিমধ্যে হচ্ছে আমাকে ৮ বছর বয়সে মোটামুটি আমাকে আলাদা করে দেওয়া হলো। আমার জন্য আলাদা বেডরুমের ব্যবস্থা করা হলো। কিন্তু দেখা গেল আমি যখন ওই ঘর থেকে বের হয়ে অন্য রুমে বা যেখানে ঘুমাইতেছি, সেই রুমটার কথা বলতে গেলে সেটা আবার হচ্ছে ওই গাছটার বেশ নিকটেই ছিল আরকি। যেহেতু বাসায় আমাদের ৩ টা রুম ছিল, ৩ টা বেডরুম তার মধ্যে ওটা ওখানেই ছিল আরকি। তো নেক্সট দেখা গেল যে আমার সাথে সেম ঘটনাগুলো ঘটতো। আমি রাতে প্রচন্ড চিল্লাচিল্লি করতেছি। কিছু দেখে ভয় পাচ্ছি। আমি রাতে স্বপ্ন দেখতেছি যে কেউ আমাকে নিয়ে যেতে চেষ্টা করছে। ২ জন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বারবার একই কাজ হচ্ছে। তো এটা যাওয়ার পর তো এভাবে চলতে পারে না আরকি। তো এর কিছুদিন পর তো আব্বু সিদ্ধান্ত নিলেন না থাক ওকে আর ওখানে রাখতে দেওয়া সম্ভব না। ও আমার সাথেই থাকবে আরকি। তো এই আ তো এইভাবে তিনি আবার নিয়ে গেলেন। তো আমি আব্বু-আম্মুর সঙ্গে পর্যন্ত ১১ বছর পর্যন্ত একই সাথে ছিলাম। যতদিন ওই রুমে ছিলাম ততদিন আর আমার জন্য কোনো ঝামেলা হয় নাই। তো এইভাবে কাটতে গেল, কাটতে তখন চিন্তা করলাম যে না ওটা মনে হয় কোনো ঘটনা ছিল। সময়ের সাথে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এখন বড় হইছে, এখন তো আর ওকে আলাদা করে আবার দেওয়া দরকার। তো আমি আবার নেক্সট আবার সেম চেঞ্জ করলাম আরকি। চেঞ্জ করে আবার চলে গেলাম। তো চলে যাওয়ার পর হ্যাঁ, এবার চেঞ্জ করার পর আমার সাথে আর কোনো ঘটনা ঘটলো না। এভাবে আরো ২ টা বছর কেটে গেল। তখন আমার ১৩ বছর বয়স। আমি তখন সম্ভবত ক্লাস 6 এ পড়ি। 6 এ পড়ি আরকি। তো আব্বু হচ্ছে পোস্ট অফিসে সরকারি চাকরি করতেন। তিনি তখন ট্রেনিং এর কাজে নওগাঁ চলে গিয়েছিলেন। তো নওগাঁ চলে যাওয়ার পর সেই সময় আমার ছোট খালামণির একটা বেবি হওয়ার কথা তিনি অসুস্থ ছিলেন। তো সেখানে হচ্ছে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। মানে তখন ফোন আসলো তখন। তো আম্মু চিন্তা করলেন যে আ চলে যাবেন আরকি। আর আমার এর মধ্যে হচ্ছে আমার বোন হয়েছিল, ছোট বোন ঋতু ছিল। তো তাকে নিয়ে আম্মু এক রাতে হচ্ছে চলে গেলেন আরকি সেই সময়। তো যেহেতু আমাদের বাসার সবার একই সাথে একান্নবর্তী পরিবারের মতোই আমরা। তো আমার বড় জ্যাঠাতো বোনকে বিথি আপুকে বলে গেলেন যে, "ওকে একটু দেখে রাখিস, ওকে রাতে খাওয়াই-টাওয়াই ঘুমায় দিস আরকি। আর ওর কালকে স্কুলে যেতে হবে না, ও থাকবেনি।" তো এই কথা বলে বিথি আপু এসে আমাকে খাওয়াই-দাওয়াই তিনি দিয়ে গেলেন। দিয়ে গিয়ে বললেন, "শোভন তাহলে আমি যাই, তুই তাহলে থাক।" আমি বললাম, "আচ্ছা আপু ঠিক আছে যাও।" তো তারপরে তিনি হচ্ছে বাইর থেকে তালা দিয়ে গেলেন। আর আমি আমার ঘরের দরজা-টরজা অফ করে শুয়ে টিভি দেখছিলাম। টিভি দেখতে তো যখন ঘুম পেল বেডরুমে এসে তখন
ঘুমায় গেলাম। ঠিক খেয়াল নেই 10:30 কি 11টা নাগাদ হবে আরকি। তো এরকম তো ঘুমাইছি কিছুক্ষণ পর হয়তো কিছুটা তন্দ্রাচ্ছন্ন রয়েছে আরকি। এরপরে কিছুক্ষণ পর ঠিক কখন হবে খেয়াল নেই। ১টাও হতে পারে, ১:30টাও হতে পারে। আমি খেয়াল করলাম যে কিছু একটা আমাকে খুব জানি কেন ঠান্ডা লাগতেছে। আমি ভাবছি এখন এত গরমের দিন এত তো ঠান্ডা লাগার তো কোনো কারণ নেই। তো কেন আমাকে ঠান্ডা লাগছে? তো উঠে তো উঠলাম। উঠে দেখি এখন দরজাটা খোলা। আমি বললাম, "কি ব্যাপার? আমি তো দরজা লাগাই ঘুমালাম। তাহলে দরজা খুললো কেমনে?" তো ভাবলাম হয়তো কোনো কারণে মিস হয়েছে। তো এইজন্য হবে আরকি। তো বলে রাখা ভালো আমি সেই সময় আমি ছোট ছিলাম, রুমে একা ছিলাম। আমি লাইট দিয়েই ঘুমাইতাম। একা ঘুমাইতে পারতাম না আমি কখনো। তো লাইট দিয়েই ঘুমাইতাম। তো হঠাৎ করে দপ করে দেখা গেল যে টিউব লাইট ছিল তখন। টিউব লাইটটা দপ করে নিভে গেল। তো নিভে যাওয়ার পর আমি ভাবতেছি তখন দেখি বাইরের আলো ঠিকই জ্বলছে কিন্তু ঘরের আলোটা আমি তাহলে কারেন্ট গেল কি? কারেন্ট তো যাওয়ার কথা না। বাইরের আলো তো জ্বলছে। এরপরে খেয়াল হলো, এরপরে দেখছি যে না ঘরের ঠান্ডা ক্রমান্বয়ে বাড়তেছে এবং ঘর অনেক শীতল থেকে শীতল হচ্ছে আরকি। শীতল হতে হঠাৎ করে দরজাটা আরো জোরে খুলে গিয়ে দপ করে কিছু একটা ঠান্ডা বাতাসের মধ্যে আমার রুমে ঢুকলো। রুমে ঢুকে এক প্রান্ত থেকে সেটা হলো সেটা ধীরে একটা ছায়ার আকারে রূপ নিতে থাকলো। ছায়ার আকারে রূপ নিতে ঠিক ছায়ার নীলচে আভার মতো ছিল জিনিসটা দেখতে। খুব ছোট ছিল এবং সেটা পুরো রুমটাকে প্রদক্ষিণ করতেছিল ঘরে। কিন্তু ওই আমার বেডটা ছিল একদম এক প্রান্তে। সেই বেডের প্রান্তে এসে থেমে যাচ্ছিল, আবার যাচ্ছিল। এভাবে যেতে সেটা ধীরে অনেক বড় আকার হয়ে গেল আরকি। তো বড় আকার হয়ে তখন ধীরে অদ্ভুত একটা আকৃতির রূপ নিল। উনার পুরোটা হয়তো দেখা যাচ্ছিল না। আ পুরোটা দেখা যাচ্ছে না, অর্ধেকের মতো দেখা যাচ্ছিল আরকি। আর মুখটা মুখটাও খুব একটা বোঝা যাচ্ছিল না। মুখটা কেমন একটা যেন সামনে চুল দিয়ে ঢাকা এরকম কিছু একটা ছিল। তো প্রচন্ড এখন কি জানি বলছে আমার দিকে তাকায় আরকি। তো আমি শুধু সম্মোহিতর মতো ওইদিকে তাকাইছিলাম। আমি যে সেই অবস্থায় কিছু করব এমন কিছু আমার খেয়াল ছিল না। তো তাকায় সে কি করে আরকি। তো হঠাৎ তো মনে হচ্ছে তার কণ্ঠে যে সে প্রচন্ড আক্রোশ দেখাচ্ছে আমাদের উপরে। যে আমার উপরে যে কেন এরকম করছে আরকি। তো আমি হঠাৎ করে সে কি করলো, হঠাৎ করে সে আমার দিকে আগায় এসে আমার একদম বেডের কাছে এসে থামলো। থেমে তার কই থেকে হাতটা বের করে আমার দিকে আনার চেষ্টা করলো আরকি। হাতে আমি যতদূর মনে আছে আমি একটু দেখেছি হাতের নখগুলো অনেক বড় ছিল। হাতগুলোতে অনেক বেশ বড় কিছু লোম ছিল আরকি। এটা দেখার পরে সাথে আমি সে রাতে তখন অজ্ঞান হয়ে যাই আরকি। আর তারপরে আর তো সেই সময় আর কিছু খেয়াল ছিল না আরকি। তো বলা বাহুল্য ঘটনাটা এখানেই শেষ হতে পারতো আরকি সেদিন রাতেই। কিন্তু সেদিন রাতে এটা শেষ হয়নি। এরপরে রাতে আবার অন্য কোনো সময় আমি আবার নিজে জায়গা পেয়েছি। আবার কেন জানি না সেদিন জায়গা পেয়ে গিয়েছিলাম। জায়গা পেয়ে এরপরে আমি যখন চেষ্টা করি জি বলেন। হ্যাঁ, তখন জায়গা পেয়ে আমি আবার সামনের দিকে তাকাই। হ্যাঁ, সামনের দিকে তাকায়ে দেখি যে হচ্ছে এবার ঠিক ঐরকম নীলচে আবার এবার একটা বড় হচ্ছে আ বেশ তুষার শুভ্র একজন বৃদ্ধের মতো মানুষ দাঁড়ায় আছেন। প্রায় সিলিং পর্যন্ত লম্বা তিনি। তিনি আমার দিকে তাকায় আছেন। তিনি আমার দিকে তাকায় বলছেন যে আ "শোভন তুই" এবার তিনি স্পষ্ট বাংলায় বলছেন, "শোভন তুই চিন্তা করিস না। আমি যতদিন আছি তোকে ওরা কেউ কোনো ক্ষতি করতে পারবে না।" আ তো এতটুক কথা শুনেছিলাম। এতটুক কথা শোনার পর আমার আর কোনো এরপরে 2nd টাইম সেদিন আমি সেন্সলেস হয়ে যাই। তো তারপর থেকে এরপর থেকে আমার সাথে আরো অনেক প্যারানরমাল ক্রমান্বয়ে ঘটনা শুরু হয় আরকি। এটা ছিল তার শুরু আরকি। এরপর থেকে আমার কাছে এই ঘটনাগুলো অনবরত ঘটতেই থাকছে। তো এই তো রাসেল ভাই এই ছিল আমার ফার্স্ট ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুক পেজগুলোতে অনেকেই লিখছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি মাসুদ সিয়াম, কাউসার নাঈম রাজশাহী থেকে আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন হৃদয় খান হৃদয় মাইজদি থেকে। এছাড়াও সালাউদ্দিন খান আছেন আমাদের সঙ্গে, লিখেছেন নাইস স্টোরি। সুমন বিশ্বাস খুলনা থেকে শুনছেন। ১ম ইমেইলের প্রশংসা করেছেন। মোহাম্মদ সুজন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আহনাফ। এছাড়া আমাদের সঙ্গে আছেন নাফিজ ইসলাম। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আছেন আমাদের সঙ্গে শান্ত, আমাদের সঙ্গে আছেন আকিব ইবনে সাইদ, আমাদের সঙ্গে আছেন মেহেদী, আমাদের সাথে আছেন জিলান হাসনাত নিশা, কিয়াস নাটোর থেকে। আমাদের সঙ্গে আছেন আতিক, এছাড়াও আছেন আমাদের সাথে রংপুর থেকে আছেন আমাদের সঙ্গে এমডি আব্দুল্লাহ আল মাসুদ আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নাবিল খান।
এছাড়াও আছেন আমাদের সঙ্গে সাফিয়া নয়ন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরফিকা, শাহরিন মৃদুলা, তন্ময় আহমেদ আমাদের সঙ্গে আছেন, এ জে ইসলাম আমাদের সঙ্গে আছেন, এলেক্স সোহাগ আমাদের সঙ্গে আছেন, মেহেদী হাসান রাশেদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাইদুর রহমান। এছাড়াও আছেন আমাদের সঙ্গে অদিতি নীলা, আব্দুল আলিম আমাদের সঙ্গে আছেন, ফয়সাল মুন্না আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আহ এই মুহূর্তে রাতুল খান আছেন আমাদের সঙ্গে, দেখতে পাচ্ছি আদনান হাসান, খালিদ খান, শশী মণ্ডল সহ আরো অনেকে। আমাদের রেডিও ফুর্তি যে পেজটা রয়েছে সেখানেও আছেন সৈয়দুল ইসলাম আলামিন, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি তাহমিদ আফনান, আছেন আমাদের সঙ্গে এমডি মেহেদি ম্যাক্স, শাহাদাত কবির তাহি আমাদের সঙ্গে আছেন, রবিন রানা আমাদের সঙ্গে আছেন নজরুল ইসলাম, এস এম মেজবা আমাদের সঙ্গে আছেন, প্রিন্স বয়া সব আমাদের সঙ্গে আছেন হাসান রাকিব, আর কে এস রাজু চৌধুরী আমাদের সঙ্গে আছেন, তাহমিদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি দেবব্রত রয় দেব খুলনা থেকে। এছাড়াও আছেন সামি সাইম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অরণ্য সাজ্জাদ, নাজমুল হাসান ফরাদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আহিয়ান রিজভি, এমডি মেহেদি ম্যাক্স আমাদের সঙ্গে আছেন, কাজী শিমুল ফেনী থেকে আমাদের সঙ্গে আছেন, আলমগীর হাসান মেহেদি আমাদের সঙ্গে আছেন, মাহফুজ আহমেদ আমাদের সঙ্গে রাজশাহী থেকে আছেন, এম এইচ পাভেল আছেন আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন এই মুহূর্তে। আপনি যদি আসতে চান এই দুটো পেজে চলে আসুন, www.facebook.com/radio.ফুর্তি এই অ্যাড্রেসে। এছাড়াও আপনি আসতে পারেন www.facebook.com/bhootfm.raffle। এখানে আমাদের যে পোস্ট রয়েছে সেই পোস্টে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, দেখতে পারেন কারা আমাদের এখানে আজকে অংশগ্রহণ করেছেন। ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। Mood FM. The night comes alive with Gramin 4. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। অনেকেই ইমেইলের কথা বলছেন, তো আমি ভাবছি যে আরেকটা ইমেল পড়েই ফেলি, যেহেতু আপনারা চাচ্ছেন এত বেশি, তো পড়ে ফেলি আরেকটা ইমেল। তো আমাদের সাথে এখানে আরো একটা ইমেল রয়েছে, যে ইমেলটি লিখেছেন আমাদের একজন লিসনার, তার মতো করেই পড়ছি, জানি না কেমন লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি 17 আগস্ট 2018 এপিসোডে আমার পাঠানো ঘটনাটি পড়ার জন্য। অফিসে কাজে ব্যস্ত থাকার জন্য আপনাকে একটা ধন্যবাদ জানানোর সময় পাইনি, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সেদিনের ঘটনার পর থেকে আমি বিশ্বাস করতে শুরু করেছি পৃথিবীতে আমরা ছাড়াও এমন কিছু আছে যেটা আমাদের কাছে অবিশ্বাস্য হলেও সত্যি। যাই হোক, আজ যে ঘটনাটি আমি আপনার সাথে শেয়ার করব, এই ঘটনাটি 8 বছর আগে। আমি নিজেও বিশ্বাস করিনি, কিন্তু এখন বিশ্বাস করি যে ওই সময় অর্থাৎ 2011 সালে যে ঘটনাটি আমাদের সাথে ঘটেছিল সেটি পৃথিবীর অন্যতম যুক্তিহীন, কষ্টকর এবং অবিশ্বাস্য একটা ঘটনা, যা মানতে কষ্ট হলেও সাল 2011। তখন হালকা শীত পড়তে শুরু করেছে এবং মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হতো। আমি কোন একটা এনজিওর একটি প্রকল্পে নড়াইল জেলায় একটা কালিয়া উপজেলার কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলাম। আমরা 4 জন কলিগ একসাথে থাকতাম। ওদের নাম বলতে চাচ্ছি না, তবে ওরা আপনার অনুষ্ঠান নিয়মিত শ্রোতা। গল্পটি আপনি পড়লে আশা করি সবাই শুনতে পারবে। আমাদের কাজ ছিল হতদরিদ্র শিশুদের নিয়ে, সেজন্য আমাদের থাকতে হতো কালিয়ার বিভিন্ন গ্রামে। আর তাই আমাদের কাছে বিনোদন বলতে ছিল একমাত্র মোবাইল ফোন আর শুক্রবার দিনে বিলে গিয়ে বড়শি দিয়ে মাছ ধরা ও রাত জেগে কার্ড খেলা। আমাদের থাকার জন্য তেমন বিশেষ কোনো ব্যবস্থা ছিল না, সেজন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আমাদের ইউনিয়ন পরিষদে থাকার ব্যবস্থা করে দেন। ঘটনাটি যে ইউনিয়ন পরিষদকে কেন্দ্র করে, আমি সেই জায়গার নাম বলতে চাইছি না। আমরা 4 জন একসাথে বন্ধুর মতো থাকতাম এবং একজন অপরজনের সাথে তুইতকারী একটা সম্পর্ক ছিল। ঘটনাটা ডিসেম্বর মাসের 24 তারিখ। পরের দিন অফিস বন্ধ, তাই অনেক রাত পর্যন্ত কার্ড খেলছি। এমন সময় আমার বাথরুমে যাবার প্রয়োজন হলো। বাংলাদেশের সব ইউনিয়ন পরিষদে একই ডিজাইনের
আহ, কারণে বাথরুম ছিল একদম কোণার দিকে। আমি বাথরুমে গেলাম, হঠাৎ মনে হলো পাশের বাথরুমে কি যেন কাশি দিচ্ছে। আমি ভাবলাম আমাদের মধ্যে কেউ এসেছে। আমি বাথরুম শেষ করে দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে দরজা লক করা। আমার প্রচন্ড মেজাজ গরম হলো। বাথরুমের মধ্য থেকেই আমি চেঁচাতে শুরু করলাম। কিছুক্ষণ পর কি যেন দরজা খুলে দিয়ে দৌড় মারলো। আমি বাথরুম থেকে বেরিয়ে তার পিছু পিছু আসার চেষ্টা করলাম, কিন্তু বারান্দায় কেউ ছিল না। ইউনিয়ন পরিষদের দোতলায় কে আসবে? আর নিচে গেট লক করা থাকে, বাইরে কারো আসার কথা না। এটা আমার কলিগদের মধ্যে থেকে কেউ করেছে। আমি রুমে আসলে ওরা তিনজন আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, দোস্ত, তুই কি বাথরুমে ঘুমিয়ে পড়েছিলি? আমার মেজাজ গরম হলো এবং বললাম, এ ধরনের কাজ যেন আর কোনোদিন না করা হয়। ওরা সবাই অবাক হয়ে গেল। সবাই বলল, আমরা তো বাথরুমে ছিলাম, আমরা তো রুমেই ছিলাম। কিন্তু আমি কোনোভাবেই বিশ্বাস করিনি। আমি নিশ্চিত ছিলাম ওরা আমাকে ভয় দেখানোর জন্যই একসাথে প্ল্যান করে কাজটি করেছে। এটি ছিল 2012 সালের জানুয়ারি মাস। সেদিন বাসায় সরিষা ইলিশ রান্না করেছিলাম। সন্ধ্যার দিকে চারজন একসাথে ঘুরবো এবং ঘুরতে বের হলাম। রাত আনুমানিক 9টার দিকে বাসায় ফিরলাম। ফিরে হাত মুখ ধুয়ে ল্যাপটপে যে যার মতো ডেটা এন্ট্রির কাজ করে রাত আনুমানিক 11:30টার দিকে সবাই একসাথে খেতে বসলাম। আমাদের রুমে ছিল একটা ছোট টেবিল, তার ওপরে আমাদের খাবারের ঝাঁপি, থালা ইত্যাদি ঢেকে রাখতাম। গামলাতে ভাত ঢেকে ছিল, কিন্তু ইলিশ মাছের থালা উঁচু করতেই অবাক, থালায় এক টুকরা মাছও নেই। মনে হলো থালা কেউ ধুয়ে রেখেছে। একজন আরেকজনের মুখের দিকে তাকাতে লাগলাম। ওরা বলল, এখানে ভূত আছে। কিন্তু আমি বললাম, নাটক করার দরকার নেই, খাওয়ার জিনিস খেয়েছো, অসুবিধা নেই। এ ধরনের কাজ আর কখনো করবে না। সে রাতে ভাত না খেয়েই সবাই ঘুমিয়ে পড়লাম। এরপর থেকে ছোটখাটো সমস্যা প্রায় সবার সাথেই ঘটতে থাকে, যেটা বলতে গেলে আপনার একদিনের এপিসোডে শেষ হয়ে যাবে। বাথরুমে গেলে বাইরে থেকে দরজায় নক করে কেউ দৌড়ে চলে যাওয়া, ছাদে কাপড় নেড়ে শুকাতে দিলে ক্লিপ দিয়ে আটকে রাখলে ওটা উড়ে ছাদ থেকে নিচে পড়ে যাওয়া, মাছের তরকারি রান্না করে রাখলে খেয়ে ফেলা, সকালে ঘুম থেকে উঠে দেখতাম ময়লার বালতির ময়লা সমস্ত বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে। এসব ঘটনা নিয়ে আমাদের বন্ধুদের মাঝে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। প্রায় 5 মাস কেটে যাওয়ার পর ঘটল সেই চরম ঘটনা, যেটা আমার কাছে আজও অবাক লাগে। আমাদের ফিন্যান্স অফিসারের একটা গার্লফ্রেন্ড ছিল। সে মাঝে মাঝে দেখা করতে আসতো। একদিন বিকেল বেলা আমি সিঁড়ি দিয়ে নিচে নামছি, তখন ওর গার্লফ্রেন্ড ওপরে উঠছে। আমাকে দেখে হেসে বলল, ভাইয়া কেমন আছেন? আমি বললাম, ভালো আছি, যাও, ও ওপরে ঘুমাচ্ছে। বলেই আমি সিগারেট খাওয়ার জন্য ইউনিয়ন পরিষদ থেকে একটু দূরে মেইন রাস্তার পাশে, যেটা কালিয়া উপজেলা থেকে চাপাইল ঘাট পর্যন্ত বাস চলাচল করে, সেখানে গেলাম। সিগারেট টানার এক পর্যায়ে আমার পাশেই কালিয়া থেকে ছেড়ে আসা একটা বাস এসে দাঁড়ালো। হঠাৎ জানালার পাশে বসে থাকা একটা মেয়ের দিকে চোখ পড়তেই আমার হাত থেকে সিগারেটটা পড়ে গেল। মেয়েটি আমাকে অবাক হয়ে বলল, ভাইয়া কেমন আছেন? আমার কলিগের কথা জিজ্ঞেস করলো, ও কোথায়? আমি বললাম, এখানে কি করে এলে? ও বলল, কালিয়া গিয়েছিলাম, এখন বাড়িতে যাচ্ছি, শুক্রবার আপনাদের ওখানে আসবো। মুহূর্তে আমার মাথায় কলিগদের বলা ভূতের কথা আসতে লাগলো। আমি এক দৌড়ে রুমে চলে আসলাম। এসে দেখি ও রুমে ঘুমাচ্ছে। আমি আসতেই ও ঘুম থেকে উঠে বসলো। আমাকে বলল, কিরে, হাঁপাচ্ছিস কেন? আমি বললাম, রুমে কেউ এসেছিল? বললো, হ্যাঁ, সালমা এসেছিল। কেন, কি হয়েছে? আমি কথা হারিয়ে ফেলি। আমার মাথার মধ্যে ঝিমঝিম করতে থাকে। আমি বললাম, না, কিছু না, এমনি। ভূতের প্রতি আমার কোনোদিনই বিশ্বাস ছিল না বলেই বিষয়টিকে আমি পাত্তা দেইনি। এর পরের দিন ছিল শুক্রবার, ফেব্রুয়ারি মাস। আমি আর আমার ফ্রেন্ড অফিসার, আমার ফিল্ড অফিসার সন্ধ্যার দিকে যোগানিয়া বাজারে গিয়েছিলাম বাজার করতে। ভ্যানে করে ফেরার পথে নড়াগাতি কলেজের কাছে আসতেই আর একজন লোক ভ্যানে উঠে আমার বন্ধুর পাশে বসলো। লোকটি নড়াগাতি থানার সামনে এসে নামার সময় আমার বন্ধুকে বলল, মরবি, খুব বিপদ, মরবি, খুব বিপদ, মরবি। আমার বন্ধু ভয় পেলেও আমি বললাম, নেশাখোর নাকি? পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে হাতে ধরিয়ে দিতে গেলে রাগের সাথে বলল, আমি ভিক্ষুক নই, বলেই চলে গেল। বাকি পথ আসার সময় আমার বন্ধু বলল, দোস্ত,
কোনো একটা সমস্যা আছে। আমাদের মনে হয় বড় ধরনের কোনো বিপদ আসতে পারে। আমি বললাম, বাদ দে তো, একটা নেশাখোর। বাজারে নিয়ে বাসায় পৌঁছানো মাত্রই ওপর থেকে চিৎকারের আওয়াজ কানে এলো। এক দৌড়ে আমরা তালা খুলে ওপরে উঠলাম, গিয়ে দেখি ওরা দুজন ঘেমে একাকার, হাঁপাচ্ছে। আমাদের দেখে বলল, আজই এখান থেকে চলে যাব, এখানে আর এক মুহূর্ত না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কি হয়েছে শুনি। ওরা বলল, কেন, এখানে কোনো একটা ভূত আছে, তারা চায় না আমরা এখানে থাকি। আমি বিষয়টিকে হেসে উড়িয়ে দিই। এর পরদিন আমাদের মধ্যে থেকে একজন বাথরুমে যায়। সেদিন রুমে সে আর আমি ছাড়া কেউ ছিল না। দুপুরবেলা হঠাৎ বাথরুম থেকে চিৎকারের আওয়াজ শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি বাথরুমের মধ্যে থেকে বলছে, এই দরজা খোল, এই দরজা খোল, আজ কিন্তু একটা হ্যাস্ত ন্যাস্ত করে ফেলবো। আমি দরজার দিকে তাকিয়ে দেখি বাইরে থেকে দরজা আটকানো নেই, ছিটকেনি খোলা। আমি দরজার পাশে আসতেই রুম থেকে বেরিয়ে এলো, এসে আমাকে গালাগাল করলো, বললো, তুই দরজা লাগিয়ে রেখেছিলি কেন, আর বাথরুমের লাইট নিভিয়ে দিয়েছিস কেন? আমি বললাম, নাটক করো না, দরজা খোলা ছিল আর বাথরুমের লাইট জ্বলছে, তাকিয়ে দেখো। ও আর কোনো কথা বললো না। সবাই যখন রুমে আসলো তখন আমি সিদ্ধান্ত নিলাম একসাথে আর থাকবো না। আমি ওদের সাথে ঝগড়া করে ওখান থেকে চলে আসলাম। আমি ভেবেছিলাম যেহেতু আমি ওদের কোঅর্ডিনেটর, তাই ওরা চায় না আমি ওদের বাসাতে থাকি। থাকলে ওদের কাজের সমস্যা হয়, সর্বক্ষণ মনিটরিং এর মধ্যে থাকতে হয়। তাই আমি ওদের ছেড়ে চলে আসলাম। চলে আসার 4-5 দিন পর ওরা সেখান থেকে চলে আসে। এরপর কি ঘটেছিল আর ওদের কাছে শুনতে চাইনি। চলতি বছর আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা আপনি 17 আগস্ট এপিসোডে শুরুতেই পড়েছিলেন। এরপর থেকে আমি বিশ্বাস করতে শুরু করেছি যে ভূত হোক আর অন্য কোনো শক্তি যাই হোক না কেন, এই পৃথিবীতে কিছু একটা আছে। এখন আমি আমার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনায় বিশ্বাস করতে শুরু করেছি। আমি এখন যুক্তি মেলাতে পারি যে সেদিন ওরা কেউ বাইরে থেকে রুমের দরজা আটকে দিয়ে যায়নি, কারণ দরজা খোলার প্রায় 50 ফুট লম্বা একটা বারান্দা 5 সেকেন্ডের মধ্যে দৌড়ে পার হওয়া সম্ভব ছিল না। আমরা 4 জন একসাথে বাইরে ঘুরতে গিয়েছিলাম, একসাথে ফিরেছিলাম। তাহলে মাছটাকে খেয়েছিল বিড়াল, কিন্তু বিড়াল খেলে ঢুকলো কোন জায়গা থেকে, আর থালা এমন সুন্দর করে পরিষ্কার করে রাখলো কিভাবে, কিংবা মাছের কাঁটা কোথায় গেল? যে মেয়েকে রুমে ঢুকতে দেখে গেলাম, 2 মিনিট পর চলন্ত বাসে তাকে আবার কিভাবে দেখলাম? কোনো মানুষের পক্ষে একই সাথে দুটা জায়গায় থাকা কিভাবে সম্ভব? ওই দিনের ঘটনাগুলো মনে পড়লে আমার এখন খুব মন খারাপ লাগে। সত্যি আমি ভুল বুঝে ওদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। সরি দোস্ত। ভূত এফএমের মাধ্যমে তোদের স্পেশাল মাটন বিরিয়ানি খাওয়ার দাওয়াত রইল, আর সেই সাথে আপনাদেরও দাওয়াত রইল। আপনি খুলনায় আসলে অবশ্যই জানাবেন। এরপরে তিনি তার বিভিন্ন কথা লিখে তার কাহিনী শেষ করেছেন। এই কাহিনীটি আমার কাছে বেশ অদ্ভুত মনে হয়েছে বলে আমি আপনাকে শেয়ার করলাম। আশা করছি আপনাদেরও অনেক ভালো লেগেছে। আমাদের দুটো পেজে অসংখ্য মানুষজন আমাদেরকে লিখে যাচ্ছেন, এবং আপনারা যারা আছেন তারা সবাই লিখছেন, লাইক দিচ্ছেন, শেয়ার করছেন আমাদের। আমি দেখতে পাচ্ছি আমাদের পোস্টগুলো। তো কিছু তো না পড়লেই না, পড়ে দিই। তার আগে জানাই যে আমাদের ভূতfm@radio40.fm এই অ্যাড্রেসে আপনি আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠাতে পারেন। আপনার জানা সেরা ঘটনা এখানে লিখে পাঠালে, আপনি যদি সিলেক্টেড হয়, ডেফিনেটলি আমরা সেটা শেয়ার করবো সবার সাথে। আর এছাড়া আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.40 and www.facebook.com/bhutfm.raffle। এই দুটো জায়গাতেও আপনি এসে কিন্তু কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন, শেয়ার দিতে পারেন। আমি দেখতে পাচ্ছি এমডি রিয়াদ পারভেজ অভি আমাদের সঙ্গে আছেন, তানভীর আহমেদ আছেন, এস এ আবির আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ আলী খান আমাদের সঙ্গে আছেন, আজিউল খান আমাদের সঙ্গে আছেন, রউফ ইসলাম আমাদের সঙ্গে আছেন, তাহিদুল ইসলাম আপন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন অ্যাশেস বয় রাকিব, এছাড়াও আছেন নূর পথিক আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই, যেমন এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে মনিরুল ইসলাম নীরব, জুয়েল শেখ আমাদের সঙ্গে আছেন, এইচ আরিফ আমাদের সঙ্গে আছেন, মারুফ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন হার্টলেস রকি নাটক থেকে তিনি লিখেছেন, গোবিন্দ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আলম, আমাদের সঙ্গে আছেন এমডি ইনামুর নাইস লিখেছেন, আমাদের সঙ্গে আছেন চাই মার্মা, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হিমেল, এছাড়াও এমডি হুমায়ুন আমাদের সঙ্গে আছেন, অনন্য ইসরাত আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ ইসলাম রিফাত আমাদের সঙ্গে আছেন।
এইচ এম সানি, এস এলেক্স সোহাগ, তানভীর আহমেদ, শিহাব চ্যাটার্জি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সম্রাট হাসান সামি, আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি ওয়াসিফ আহমেদ, আছেন রেদওয়ান আহমেদ সাব্বির, আমাদের সঙ্গে আছেন নওফেল বিন মাহবুব, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইয়াসিন চৌধুরী, আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই, শিহাব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সম্রাট, অনিক সিডি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। রেডিও ফুর্তি যে পেজটা রয়েছে সেই পেজও আপনারাও দেখতে পাচ্ছেন যে অনেকেই আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন এবং অনেকেই কমেন্ট করছেন এবং সেই কমেন্টগুলো আপনারা হয়তো পড়তে পারছেন আমার মতো করেই, এবং সেই কমেন্টগুলো আমরা কিছুক্ষণের মধ্যে আবারও পড়ব। তবে তার আগে বুঝতেই পারছি না, লম্বা স্টোরি ছিল এবং আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতেই হবে। আচ্ছা, কিছু তারপরেও পড়ে ফেলি। আমাদের সঙ্গে আফিফা ইসলাম লস্যি আমাদের সঙ্গে আছেন, আসাদুজ্জামান নাইম আমাদের সঙ্গে আছেন, এমডি মেহেদী হাসান সানি আমাদের সঙ্গে আছেন, আহিয়ান রায়হান রিজভি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মুরাদ নিউ আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই, এবং আমাদের সঙ্গে জয় শিকদার আছেন এবং খুব ভয়ের হচ্ছে সেটা তিনি লিখেছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি লিজান খান, আছেন ফারহান আহমেদ, আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ক্লান্তি আসিফ, আমাদের সঙ্গে আছেন তৌফিক আসান আনাম, আমাদের সঙ্গে আছেন ফিরোজ ফয়েজ, এফ এ নিলয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মোহাম্মদ সুজন, আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আকিব ইবনে সাইদ, আছেন সাইদুল ইসলাম আল আমিন, জি সাকিব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রোভার সৈকত হোসেন ইমন, আমাদের সঙ্গে আছেন জিলান হাসনাত সহ আরো অনেকে। ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো। বিরতির পরে অবশ্য একটা অডিও ক্লিপ যাবে, সেই অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এফএম অ্যান্ড ডু ফুর্তি। Booth FM. The night comes alive with Gramin Force. আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি জানি আপনি সবসময় ভালোই থাকেন। আমার নাম রাজীব। আমি থাকি মিরপুর শেওড়াপাড়াতে। ঘটনাটা ঘটছিল আমার সাথেই। এটি ঘটেছিল 2007 সালে। আমি তখন ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে পড়ি। তো একদিন বর্ষার সময় আমাদের বাড়ির চারপাশে পানি থাকে। আমার গ্রামের বাড়ি হচ্ছে পশ্চিম মানিকগঞ্জে। তো আমাদের এলাকাটা অনেক নিচু, সেই জন্য বর্ষায় বাড়ির চারপাশে অথই পানি থাকে। তো আমি রাত্রি প্রায় 1টা বাজে তখন, তো ঘরে বসে পড়াশোনা করছিলাম। তো আমাদের বাড়িতে টোটাল 3টি ঘর ছিল। একটি ছিল বাড়ির পশ্চিম পাশে, একটি ছিল পূর্ব পাশে, আর একটি ছিল দক্ষিণ পাশে। তো আমি থাকতাম বাড়ির পূর্ব পাশের ঘরে। আমার ঘরে 3টি রুম ছিল, যার একটিতে থাকতাম আমি, মাঝখানে একটা খালি থাকতো, আর শেষেরটা থাকতো আমার দাদু। তো আমি পড়াশোনা করছি। আমার ঘর তখন একদম নতুন। ঘরের দরজা লাগানো হয়েছে, জানালার ফ্রেম গুলো লাগানো হয়েছে, কিন্তু গ্রিল লাগানো হয়নি। তো আমি জানালাগুলো খুলে ম্যাথ করছিলাম। তো তখন রাত্রি 1টা কি 1:30 বাজে। আমি দেখলাম যে আমার বাড়ির পূর্ব দিক থেকে আমার ঘরের পাশ দিয়ে কে যেন হেঁটে আমাদের উঠোনের উপরে আসলো। তো আমি ভাবলাম যে হয়তো বা কোনো চোর এসেছে। তো আমি কি করলাম, আমার ঘরে সবসময় একটা লাঠি থাকতো, সুন্দরী কাঠের একটা লাঠি বানানো ছিল। তো আমি সেই লাঠিটা হাতে নিয়ে জানলা দিয়ে লাফ দিয়ে বের হলাম, যেহেতু আমার জানলায় কোনো গ্রিল ছিল না, চোর ধরার জন্য। তো বের হওয়ার পর আমি দেখলাম যে সেই লোকটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমার ঘরের পেছনে যে কাঠ বাগান ছিল, তো সেই দিকে চলে গেল। আমিও পেছন পেছন হাঁটতে হাঁটতে গেলাম। তো আমার সেই কাঠ বাগানে অল্প অল্প পানি ছিল তখন, যেহেতু বর্ষা মাস। তো আমি পেছন পেছন হাঁটতে হাঁটতে বাগানের প্রায় শেষ সীমান্তে চলে গেলাম। তো আমি দেখলাম যে পানির উপর দিয়ে সেই লোকটা আস্তে আস্তে হেঁটে হেঁটে অনেক দূরে চলে গেল। তো আমি তখনও মানে বুঝতে পারিনি কি হচ্ছে। তো আমি যখন আরেকটু এগোনোর চেষ্টা করছিলাম, তখন আমার মনে হলো যে আমার পায়ের নিচে পানি কেন। তো আমি তখন খুব একটা তেমন কোনো কিছু মনেই করলাম না। আমি ফিরে আসলাম। ফিরে আসার পর আমি যথারীতি ঘুমিয়ে পড়লাম, শুয়ে পড়লাম। তো তারপর থেকে
প্রতিদিন আমার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটা শুরু হলো। এই মধ্যরাতে দেখি আমার ঘরের চাল ছিল টিনের। তো টিনের চালে অনেক শব্দ হচ্ছে। আর ঘরের মধ্যে কে যেন ফিসফিস ফিসফিস করছে। তো কয়েকদিন এরকম গেল। তো আমার দাদু ছিল অনেক বয়সী, 70-75 বয়স ছিল তার। তো দাদুকে একদিন জিজ্ঞেস করলাম, দাদু তুমি কি রাত্রে ফিসফিস করে কোনো কথা বলো? দাদু বলল, না আমি তো 9টার মধ্যে ঘুমায় যাই। তো তারপরে আমি সেই ঘটনাটা মার কাছে বললাম। তো মায়ের কাছে বলার পর মা বললো যে দেখতেছি। তো আমার নানু বাড়ি ছিল আমাদের পাশের গ্রামে। তো সেইখানে একজন, আমরা তাকে ফকিরই বলতাম। তো ওনার নাম ছিল হচ্ছে সিরাজ ফকির। হ্যাঁ, তো উনি আমার সম্পর্কে নানা হতেন। তো আম্মু আমাকে একদিন ওনার কাছে নিয়ে যাবে বললেন। তো আমিও সাথে সাথে গেলাম। তো যাওয়ার পরে তো ওনার বাড়িতে যখন উঠলাম, ওনার সামনে যখন গেলাম উনি আমাকে বলল যে কি পানির মধ্যে নিয়ে গেছিল তো। বিশ্বাস করবেন না রাসেল ভাই, এই কথাটা শোনার আগ পর্যন্ত আমি একটু ভয় পাইছিলাম না। তো যখন সেই সিরাজ নানার কাছে এই কথাটা শুনলাম, আমার তখন গায়ের লোম দাঁড়ায় গেছে যে কি ঘটছিল আমার সাথে। তো তারপর দাদু বলল যে বসো এখানে। তো ওনার একটা ঘর ছিল, ঘরের চারপাশে বারান্দা ছিল, ঘরটা অনেক সুন্দর। তো আমি সেই ঘরে গিয়ে বসলাম। তো তারপরে সে গোসল টোসল সেরে আসলো, এসে আমার সামনে বসলো। তো আমার সাথে যে যে ঘটনা ঘটছে সব উনি নিজে আমাকে বলে দিলেন যে এই হইছে, তুমি ঘরে বসে ছিলা, তোমার পাশ দিয়ে ঘরের পাশ দিয়ে হাইটে গেছে। তো তোমাকে পানির মধ্যে নিয়ে যাইতে চাইছিল, কিন্তু তুমি মূলত পায়ের পাতা শুধু ভিজাইছিলা। তো পানিতে যদি নামতা তাহলে তোমার হয়তো বা মেরে ফেলতে পারতো। তো তারপরে আমি তো মানে ভয়ে তখন আমার অবস্থা খুবই খারাপ। আমি প্রচুর ভয় পেয়েছিলাম তখন। তো তারপর উনি বলল যে তোমাকে একটা তাবিজ বানাইতেছি আমি। তো এই তাবিজটা হাতে রাখার চেষ্টা করবা সবসময়। কোমরে নেওয়া যাবে না, গলায় নেওয়া যাবে না, ডান হাতে পড়তে হবে। বললো যে আর যে কয়দিন তোমাকে তাবিজটা বানায় দিব আমি, যে কয়দিন লাগবে, তো সেই কয়দিন খুব সাবধানে থাকবা। তোমার আম্মুর কাছে থাকবা, নাহলে আব্বুর কাছে থাকবা, একা থাকবা না। তো আমিও তারপর আম্মুর কাছে থাকা শুরু করলাম। দাদু 5 দিন বা 6 দিন পর আমাকে একটা তাবিজ বানায় দিলেন। তাবিজটার আকার ছিল প্রায় 2 ইঞ্চি লম্বা, 2 ইঞ্চি চওড়া, অনেক বড়। তো সেই তাবিজটা আমি হাতে নিলাম। তো তারপর আস্তে 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 সেই ঘরের ফিসফিসানি শব্দ, তারপর ঘরের চালের সেই শব্দগুলো আস্তে আস্তে কমে গেল, আমার প্রবলেমটাও সলভ হয়ে গেল। তো হঠাৎ একদিন আমি দেখি আমার হাতে সেই তাবিজটা নাই। তো আমি আবার সেই সিরাজ নানার কাছে গেলাম। তো নানাকে সব বললাম যে নানা আমার হাতের তাবিজটা তো হারিয়ে গেছে। তো বলছে যে, এখন তো আর কোনো সমস্যা নাই, আর আশা করি কোনো সমস্যা হবে না। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে শোনাবেন। আর আমি ভূত এফএম এর এতটাই ভক্ত যে আমি এবং আমার ওয়াইফ দুইজন প্রতিদিন রাত্রে শোবার সময় কানে হেডফোন দিয়ে তারপর ভূত এফএম শুনতে শুনতে ঘুমাই। ভূত এফএম না শুনলে আমার আসলে ঘুম আসে না। কথাটা আসলে মানে একদম সত্যি। ভূত এফএম দেখে থাকুক 1000 বছর। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। Mood FM. The night comes alive with Gramming Phone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি ইয়াসের আজির সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকে অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে এবং আশা করছি সবাই ভালো আছেন। আরো একবার মনে করিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেসটা। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORT.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনান। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। এছাড়াও ঘটনাটা লিখেও পাঠাতে পারেন। আর অনেকেই দেখছি ঘটনা ইনবক্স করছেন। ইনবক্স না করে একটু কষ্ট করে যদি আমাদের ইমেইল অ্যাড্রেসে পাঠিয়ে দেন তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয় আর কি। তো সেটা ইনশাল্লাহ আপনারা করবেন। আমাদের দ্বিতীয় অতিথির কাছে আমরা যাব এবং তিনিও অনেক বাধা অতিক্রম করে আজকে আমাদের এখানে এসে পৌঁছেছেন এবং আজকে আসার কথা ছিল না, তারপরেও অনেক কষ্ট করে তিনি এসেছেন। শেষ মুহূর্তে অনেক ঝামেলা এড়িয়ে তারপরে তিনি এখানে এসে উপস্থিত হচ্ছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তার বেশ কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোরও
সমাধান আল্লাহর কাছে কামনা করছি এবং চলে যাচ্ছি তার কাছে, তার ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি ফারহান, উত্তরা থেকে এসেছি। আসলে রাসেল ভাই, আজকে তো আমার আসার কথা ছিল না। এমনিতে আমার ওয়াইফ সিক, আর তার উপরে আসার সময় আমার ওয়াইফ আমাকে মোবাইল করে বলে যে আমার ছোট্ট বাবুটা নাকি খাট থেকে গড়িয়ে পড়েছে। সো ডিয়ার লিসনার, আপনারা প্লিজ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, আমি তো সরাসরি আপনার ঘটনাটা চলে যাই। তো আহ, ঘটনাটা ঘটেছিল 1973-তে। আর যার সাথে ঘটেছিল ওনার নাম ছিল আহ, আব্দুল মান্নান। তো উনি এখন বর্তমানে উনি রিক্সা চালক, ঢাকাতে বসবাস করেন। সো যখন ঘটনাটা ঘটে তখন ওনাদের ধান কাটার সময় ছিল। তো আব্দুল মান্নান বেসিক্যালি উনি তখন খুব ইয়াং ছিলেন, আনুমানিক 21-22 বছর ধরো। ফ্যামিলিগত সবাই ওনারা চাষাবাদের উপর নির্ভর করতেন। তো আহ, এক দুপুরে উনি যখন চাষ করছিলেন, তো অন্যান্য চাষিরা ওনাদের ধানি জমির আশেপাশে চাষ করছিল। তো এক সময় দুপুরবেলা যখন চাষাবাদ থেকে বিরতি নিয়ে যে যে যার মতো চলে গেল খাওয়া দাওয়ার জন্য বা রেস্টের জন্য, তখন আব্দুল মান্নান সাহেব তখন এই চাষ করছিলেন গরু এবং লাঙ্গল দিয়া। তো এক সময় লাঙ্গলে খোঁচা লেগে, তো জমিন থেকে একটা থলি মতো কিছু বের হয়ে গেল। সো উনি ওটা হাতে তুলে নিলেন। তারপর উনি পাশে একটা জমিতে গিয়ে বসে এটাকে পরীক্ষা করতে লাগলেন। তো একসময় দেখলেন কি ওটার ভিতরে কিছু সে আমলে কিছু টাকা, যেটা দুর্লভ অথবা কিছু মুদ্রা ধরনের কিছু ছিল। সো উনি তাড়াতাড়ি এটাকে নিয়ে ওখান থেকে প্রস্থান করতে লাগলো। তখনই একটা বৃদ্ধ লোক কোথায় থেকে চলে আসলো। তো বৃদ্ধ লোকের পরনে ছিল একটা ধুতি এবং পাঞ্জাবি। তো উনি কর্কশ ভাষায় আব্দুল মান্নানকে জিজ্ঞেস করলো যে, তুমি এখানে কি করছো? নিশ্চয় তুমি কিছু পেয়েছো। তো যেটা পেয়েছো তো তুমি কাউকে বলবে না, নাহলে তোমার একটা বড় ধরনের ক্ষতি হবে। এই কথা বলে সে বৃদ্ধ লোক ওখান থেকে চলে গেল। তারপর আব্দুল মান্নান সাহেব তার এই যে ইয়াটা ছিল, ওই যে টাকার থলিটা, এই থলিটা নিয়ে সে চলে গেল তার বাসাতে। বাসাতে সে না গিয়ে তার পার্শ্ববর্তী একটা ফ্রেন্ডের বাসা ছিল তখন, তার খুব কাছের ফ্রেন্ড। সো ওখানে গেল, সে তার ওই ফ্রেন্ডকে সে তার থলিটা দিয়ে বলে যে, তুমি এটা নিজের কাছে রাখো এবং কাউকে কিছু বলবে না, আমি সময় মতো তোমার কাছ থেকে এটা নিয়ে নিবো। তো তার ওই বন্ধুটা যখন বাসায় নিয়ে গেল থলিটা, তখন সে ওই থলিটা ওপেন করলো। ওপেন করার পরে সে দেখলো ওখানে অনেক টাকা। তারপর সে কি করলো, সেটাকে আবার সে কভার আপ করে রেখে দিল তার কাছে সেফে। পরের দিন আব্দুল মান্নানের গায়ে খুব জ্বর ওঠে হঠাৎ করে, ফ্রম নভেল। সো অনেকদিন ধরে সে এই জ্বরটাকে নিয়ে সে অনেক ভোগে। শেষ পর্যন্ত টাইফয়েড হয়েছে তার, এবং সে আহ এক এক ধরনের কিছু চিনতে পারে না সে, যেটা টাইফয়েডে সাধারণত হয়। তো অনেক চিকিৎসার পরে সে আস্তে আস্তে সুস্থ হয়। সেটা এই প্রায় মাস খানিকের কাছাকাছি সময় হয়ে যায় যখন সে রিকভার করে। সো রিকভার করার পরে সে যখন সুস্থতা ফিল করে, সে স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসে, তখন সে তারও সেই ফ্রেন্ডের কাছে যায় এবং তাকে বলে যে, তোমাকে যে একটা টাকা থলি দিয়েছিলাম সেটা কোথায়? সো তার ফ্রেন্ড বলে, অদ্ভুত ব্যাপার, আমি সেটা তোমাকে না বলে খুলে ফেললাম। তো খোলার পরে যখন আমি দেখলাম ওখানে টাকা আছে, তো সেটাকে আমি আবার বেঁধে রেখে দিলাম আমার কাছে। কিন্তু হঠাৎ করে এটা কোথায় কোথায় যে হারিয়ে গেল, মানে এক ধরনের যেটা বলি অদৃশ্য হয়ে গেল আর কি। কোথাও পাওয়া যাচ্ছে না। তো আব্দুল মান্নান সাহেব এটা নিয়ে একটা আহ, সে একটা কনফিউজ ছিল, এটা আসলে কি ঘটনা ঘটে গেল, আদৌ এটা কি আসল ছিল নাকি প্যারানর্মাল কিছু ছিল, সে বুঝতে পারেনি। যা হোক, সে তার দৈনন্দিন জীবনের কাজে আবার সে নিয়োজিত হলো। পরে এক সময় আহ, সে তার ব্যস্ততার ভিতরে সে রাত্রে যখন সে ঘুমাতো, তখন সে তার বাড়ির যে কাছারি ঘর ছিল, তখনকার দিনে কাছারি ঘর থাকতো প্রত্যেকটা বাড়িতে। তো কাছারি ঘরতে সে থাকতো, কারণ তার অনেক গোয়াল ছিল, গরু ছিল এবং অনেক প্রপার্টি ছিল। তো সেটাকে সে
দেখাশোনার জন্য ওখানে কাচার করে থাকতো। তো কাচার করে থাকার সময় রাত্রেবেলা তার মনে হয়েছিল কে যেন তার ঘরের ভিতরে প্রবেশ করে। তো তখন কাচার ঘরে তো দরজা ছিল না। স্লাইডিং টাইপ কিছু বাঁশ দিয়ে তৈরি একটা কিছু পার্টিশন টাইপ ছিল। ওটাকে কেউ রাত্রেবেলা সরিয়ে ভিতরে আসতো। তো সে এটা আহ ফিগার আউট করছিল যে একটা নারী মূর্তির মতো কিছু একটা, হ্যাঁ? মহিলার অবয়বে কিছু আসতো এবং যখনই সে আসতো একটা স্মেল আসতো তাদের গা থেকে, একটা অদ্ভুত ধরনের স্মেল আসতো। তো সেই নারী মূর্তিটা তার কাছে বসতো এবং তার গায়ে আসতে তার মাথায় হাত বুলাতো এবং সেই হাত বুলানোর সময় সে এটা ডিসকভার করে ওই হাতটা ছিল খুবই একটা শক্ত এবং স্কেলেটন মতো, বাট একটু আবার লোমশও। তো সে দৌড়াদৌড়ি পড়তো, একসময় দেখা যেত সে আবার চলে যেত। তো এরকম প্রায় সময় ঘটতো। প্রায় সময় সে দেখতো ওই নারী মূর্তিটা প্রায় সময় তাকে ভিজিট করতো। এইভাবে একটু আদর করে আবার চলে যেত। তো সে একসময় একা থাকতে খুব ভয় পাতো, সে কাউকে সাথে নিয়ে ঘুমাইতো। তো এরকম চলছিল ঘটনা। তখন একদিন তাদের এলাকাতে একটা দল আসছিল। সে দলটা ওরা এই ওরা নাকি হলে খুবই ওই প্যারানল বা কিছু মানে এগুলা রিকভারি করে প্লাস ওরা ভাগ্য বানানো করতে এইসব কাজ করতো। তো ওখানে একটা মহিলা ছিল ওই দলের ভিতরে, যে মহিলাটা দাবি করছিল যে তাদেরকে নাকি আহ কিছু পাওয়ার আছে, যেটা সে কাউকে নাকি সম্পদশালী অথবা কাউকে নাকি ওই নিঃস্ব মানে করে ফেলতে পারবে। তো আব্দুল মান্নান সাহেবের বাড়িতে গেল তারা তারা তাদেরকে আহ বলল যে আপনাদের ঘরের মাঝখান বরাবর অনেক সম্পদ আছে, তো এটা যদি আপনারা রিকভার করতে চান তাহলে সেটার জন্য আপনাকে অমুক জায়গাতে নির্জন একটা জায়গা আছে, ওখানে গিয়ে কিছু টাকা রেখে আসতে হবে রাত্রেবেলা একা, পরে আপনারা এখান থেকে গুপ্ত ধনগুলো পাবেন। তো ওনাদের আব্দুল মান্নান বাড়ি থেকে রাতের বেলা এমনই করানো হয় যে রাতের বেলা তারা ওখানে যায়, সে নির্জন স্থানে কিছু টাকা রেখে আসে। বাট পরে দেখা গেল কি টাকা ওখানে ছিল না, আর এখান থেকে কোনো গুপ্তধন বের হলো না, আর যে দল তাদেরকে কনভিন্স করলো এই কথায় কাজ করতে তাদেরকে আর পাওয়া গেল না। তো আব্দুল মান্নান সাহেবের যে বাড়ির লোকজন ছিল তারা তো পরে বুঝতে পারলো তারা হয়তো কোনো ইয়া ছিল আর কি, এক ধরনের ভণ্ড ছিল যে তাদেরকে চিট করলো। তো আব্দুল মান্নান এবং তার আহ আহ আত্মীয় ভিতরে একজন ছিল যার নাম ছিল মোহাম্মদ আলী, তার কাজন লাগে, বয়স একটু বড় এবং ডান পিটে ছিল। সে তাকে বললো চলো আমরা দুজন গিয়ে ওদেরকে ধরিয়ে আনি, আমি জানি এরা কোথায় থাকে। তো বেশি দূরে না, আপনার কয়েকটা গ্রাম পার হলে তাদেরই ওই ওখানে তারা লোকেশন, ওই গ্রামে তারা থাকে কয়েকটা গ্রাম পার হলে। তো ওরা দুজন মিলে যায়। তো দুজন মিলে যায় ওখানে, ওখানে যখন পৌঁছায় তারা তখন ওই যে মহিলা ছিল ওই মহিলাকে তারা ধরে ফেলে, তাদের বাড়ি থেকে ধরে, এবং তাদেরকে বলে যে আমাদের টাকাটা ফিরিয়ে দাও। তো মহিলা তাকে পরে বলে ঠিক আছে আমি তোমাদের টাকা ফিরিয়ে দেবো, তবে আমার একটা শর্ত আছে, তুমি আমাদের জন্য একটা মাছ ক্রয় করবা, ইলিশ মাছ। তো ওরা বলে আমরা ইলিশ মাছ কোত্থেকে আনবো? তো বললো এই মাঠটা পের হলে, সামনে মাঠ আছে, আর মাঠটা পের হলে তোমরা একটা হাট দেখবা, সেই হাট থেকে একটা মাছ ক্রয় করে আমাকে দাও, তাহলে আমি তোমাদের টাকা ফিরিয়ে দেবো। তখন সন্ধ্যা নাগাদ তো তারা বললো ঠিক আছে, যে এত কষ্ট করলাম তাহলে আর একটু কষ্ট করি, আহ মাছটা নিয়ে আসি। তা মোহাম্মদ আলী এবং আব্দুল মান্নান দুজন একসাথে গেল। যখন তারা মাছটা কিনে ফিরে আসছিল তখন প্রায় সন্ধ্যা নাগাদ, অন্ধকার হয়ে গেছিল। তো তারা যখন মাঠ বরাবর যখন মাঠের মাঝখান বরাবর তখন যারা যখন আসছিল তখন তাদের হাতে ইলিশ মাছ ছিল। আর আহ আইল বরাবর তারা শুয়ে শুয়ে হাঁটে যাচ্ছিল, তখন দেখলো কি একটা পাশে একটা তাদের একটা পাশে একটা ফিগার বসানো ছিল। সেই ফিগারটা ছোটখাটো একটা ফিগার, বসে বসে কাঁদছিল ঘুমো করে। তো মোহাম্মদ আলী আর আব্দুল মান্নান ওখানে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে তারা চিন্তা করছিল কি এটা কি জিনিস, এখানে বসে আছে কাঁদছে। তো আব্দুল মান্নান একটু ভীতু প্রকৃতির, তো সে সাহস করছিল না, বাট মোহাম্মদ আলী সে একটু ডান পিঠে, যেটা আমি বলছিলাম সে একটু সাহসী খুব, সে গিয়ে সামনে তাকে গায়ে হাত দিয়ে জিজ্ঞেস করলো, "এই তুমি কে, এখানে কেন কাঁদছো?" তখন সে মূর্তিটা তার মুখটা উপরে করে তার দিকে তাকালো। তো আব্দুল মান্নান দেখলো কি সেটা ওই মহিলাটা যেটা প্রায় সময় রাত্রে এসে তাকে মানে ডিস্টার্ব করতো। তা আব্দুল মান্নান ওখানে তো একদম মানে থর মানে কাঁপতেছিল, সে কিছু বলতে পারছে না। আর ওদিকে ওই নারী মূর্তিটা তার অবস্থান থেকে লাফ দিয়ে মোহাম্মদ আলীকে ধরে ফেললো, ধরিয়ে তাদের ভিতরে একটা ধস্তাধস্তির মতো শুরু হয়ে গেল।
তো মোহাম্মদ আলীর কাছে সবসময় একটা ওই কাঁচি থাকতো, তা ওই যে ধান কাটা যেটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, সেটা সে তার আহ, নিয়ে ভিতর থেকে বের করে ওই ওই নারী মূর্তিটাকে আঘাত করতে লাগলো। কিন্তু তার কাছে যতবার আঘাত করতে ততবার তেমন মনে হতো কি এই মানে বডি থেকে ভিতরে ভেদ করে সেটা অন্যদিকে বের হয়ে যাচ্ছে। তো এক সময় মোহাম্মদ আলী খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল, সে হাত পা ছেড়ে গিয়েছিল। তখন ওই আহ, ইয়া যখন ওই নারী মূর্তিটা তার মোহাম্মদ আলীর পাটা ধরে তাকে হেঁচড়ে নিয়ে টেনে টেনে নিচ্ছিল দূরে কোথাও। তো আব্দুল মান্নান চিৎকার করা শুরু করলো, কে যেন তাদেরকে বাঁচায়, মানে হেল্পের জন্য যেটা বলে আর কি। তখন দেখা গেল কয়েকজন লোক আসলো ওখানে, হাতে লন্ঠন নিয়ে তাড়াতাড়ি আসলো। তো আসিরে তারা দেখলো যে আব্দুল মান্নান ওখানে দাঁড়ায় দাঁড়িয়ে কাঁদছিল, আর মোহাম্মদ আলী ওখানে মানে খুবই লাইক সেন্সলেস ভাবে পড়েছিল ওখানে। তারা দুজনকে নিয়ে উদ্ধার করে যে বাড়িতে মাছ দেওয়ার কথা ছিল সেই বাড়িতে গিয়ে তাদেরকে ওখানে পৌঁছে দিল। তো পরের দিন তারা দুজনই ব্যাক করলো ওখানে। তারা দুজন ব্যাক করার পরে বেশ কয়েকদিন ধরে আব্দুল মান্নান আর মোহাম্মদ আলীর সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। এই বিষয় নিয়ে তারা দুজনের সাথে কোনো কথা বলতে চাচ্ছিল না। আব্দুল মান্নান এই ঘটনাটা কেউ সাথে শেয়ার করেনি, সে নিজের ভিতরে রাখলো, কারণ বকাবকি খাবার একটু ভয় ছিল বাড়ি থেকে। তো সে আবার তার দৈনন্দিন কাজে আবার সে লেগে গেল, আবার স্বাভাবিকভাবে সে ফিরে আসছিল। তো একদিন এমন হলো কি সে তাকে কোনোভাবে একাকী সে কাচারি ঘরে থাকতে হয়েছিল আর কি, তখন তার সাথে শেয়ার করার মতো কেউ ছিল না। তখন দেখা গেল মধ্যরাতে সেই সেই নারী, সেই মহিলাটা আবার আসছিল। এবার সে খুব রাগান্বিত ভাবে তার দিকে তাকাচ্ছিল। আসা মাত্র আব্দুল মান্নানের গলা টিপে দিল দুই হাত দিয়ে। আব্দুল মান্নার সাথে তারও ওখানে খুবই একটা ধস্তাধস্তির মতো হয়েছিল। আব্দুল মান্নান কোনোভাবে নিঃশ্বাস নিতে পারছিল না। শেষ মুহূর্তে সে নিজেকে ও মহিলার থেকে আলাদা করে চিৎকার দিয়ে বাইরে গিয়ে উঠানে পড়লো, আর অজ্ঞান হয়ে গেল। তো বাড়ির লোকজন ওখান থেকে বের হলো, বের হয়ে তাকে অজ্ঞান অবস্থায় বাসার ভিতরে নিয়ে গেল, মাথা পানি ঢাললো। তারপরে পরের দিন হুজুরকে নিয়ে আসলো। হুজুরকে নিয়ে আসার পরে হুজুরে তার সমস্ত ঘটনা শুনলো আব্দুল মান্নার মুখ থেকে। পরে হুজুরে বাড়িটা বেঁধে দিল এবং তাকে একটা তাবিজই দিল। তো অবশ্যই এই ঘটনা, এই তাবিজটার পরিধান করার পরে আব্দুল মান্নান তেমন কোনোদিন ওই মহিলাকে আর দেখেনি, বাট স্টিল আব্দুল মান্নান বলে কি, আমি কি মাঝে মাঝে ওই বৃদ্ধ লোকটাকে দেখি যে আমাকে প্রথম দিনে দেখা দিয়েছিল, এবং আজ পর্যন্ত সে আমাকে দেখে ইশারায় কিছু বলতে চায়, বাট আমি তার কথা বুঝতে পারি না, এবং সে দূরত্ব রেখে ইশারা তাকে কিছু আঙ্গুল দিয়ে বোঝাতে চায়। এখন তো তার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু সে বলে এখনই তাই সে মাঝে মধ্যে দেখে। তো রাসেল ভাই, এটা ছিল আমার প্রথম ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং পরবর্তী অতিথি কোথা থেকে এসেছেন এবং তার নাম জেনে নেব, এবং তারপরে তার ঘটনা যাব আমরা। আশা করছি যে তার ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি আমাদের তৃতীয় অতিথির প্রথম ঘটনা। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম রিয়াজ, আমি চট্টগ্রাম থেকে আসছি। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সিলেক্ট করার জন্য, এবং আমার বন্ধু বাবুকে অনেক ধন্যবাদ, যার কারণে আজকে আপনার সামনে উপস্থাপিত হইতে পারছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার ঘটনা শুরু করতে যাচ্ছি, যে ঘটনার মাধ্যমে আমার জীবনে এবং আমার পরিবারের জীবনে একটা কাল রাত্রির মতো কাহিনী। তো আমার পরিবারের মধ্যে আমি, বাবা এবং আমার বড় ভাই এবং আমি চারজনের একটা ফ্যামিলি ছিল। তো যার কারণে আমরা চট্টগ্রামে ছিলাম, পোর্ট এরিয়াতে। তো সেই জায়গায় আমার বাবার যে পোর্ট অফিসার্স যে কোয়ার্টার ছিল, সেই জায়গায় আমাদের বাসা ছিল। তো সেখান থেকেই আমাদের মানে প্রথম কাহিনী। তো সেখানে থাকা 2011 সালে যখন আমরা সেখানে যাই, বাসা নেই, শেষখান থেকে মানে মেইন কাহিনীটা শুরু। তো আমার বাবাকে একদিন আমার সেচ চাচা ফোন করে বলে যে বাড়িতে জমি ভাগ ভাগ হবে, তো আপনাকে আসতে হবে। তো আমার বাবা যখন বাড়িতে গেল, যাওয়ার পর যখন জমি ভাগাভাগি হচ্ছে, তখন আমার সেজ চাচাকে নিয়ে মানে চাচার সাথে আমার বাবার একটা দ্বন্দ্ব লেগে যায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে। কিন্তু সেই দ্বন্দ্বটা যে আমার মানে ফ্যামিলির উপর একটা অঘটন হবে, সেটা মানে আমরা বুঝতে পারি নাই। তো আমার বাবা আসলো, আসার পর কয়েকদিন মানে কয়েক মাস গেল, যাওয়ার পর আমার বড় ভাই অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে চাকরি পেল। তো তাকে চাকরির জন্য কুমিল্লা রাজগঞ্জে পোস্টিং করা হলো। তো কুমিল্লায় আমার বড় জ্যাঠা ছিল, বড় জ্যাঠার বাসা। তো সে জায়গায় মানে বড় জ্যাঠার বাসায় থাকতে হবে, অন্য কোনো বাসায় সেটেল হওয়া যাবে না। যার কারণে ভাইয়ার চিন্তা ভাবনা ছিল যে
জ্যাঠার বাসা থেকে কয়েকদিন অফিস করবে, তারপরে না হয় বাসা ঠিক করে নিবে। তো প্রথম দিন গেল, তার পরের দিন মানে জয়েনিং, তো প্রস্তুতি নিচ্ছে, সবকিছু ঠিকঠাক। তো পরের দিন যখন জয়েন করলো, জয়েনিং এর পর ভাইয়া যখন অফিস থেকে জ্যাঠার বাসায় যায়, যাওয়ার পর নর্মালি সব ঠিকঠাক। তো রাতের বেলা যখন ভাত খাওয়ার পর ভাইয়া যখন মশারি খাটিয়ে বিছানার মধ্যে শুয়ে পড়ে, তো প্রায় 12টা 12:30টার পর হঠাৎ করে ভাইয়া খেয়াল করে যে মানে রুমের চারপাশ দিয়ে মানে কে জানি নুপুর পায়ে হাঁটতেছে, ছাদের মধ্যে নুপুরের আওয়াজ, ঝুন 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 ঝুন। তো ভাইয়া জিনিসটা মানে খেয়াল করলো না, মনে করলো যে সারাদিন জার্নি টার্নি করলাম, তো যার কারণে মাথায় মানে সেন্সে কাজ করতেছে না যে এগুলা মানে কি হতে পারে। তো পরবর্তীতে ভাইয়া মানে আর ওইটা মাথায় নেয় নাই। কিন্তু যখন দেখলো যে জানালার পাশ দিয়ে মানে অট্ট হাসি হেসে যাচ্ছে, দৌড়াচ্ছে, নুপুরের আওয়াজ, তো ভাইয়া তখন একটু ঘাবড়ে গেল, কি ব্যাপার, এতক্ষণ শুনি নুপুরের আওয়াজ, এখন শুনি আবার আওয়াজ, মানে অট্ট হাসি, কান্না। তো পরবর্তী ভাইয়া একটু লাইটটা অন করলো, অন করার পর দেখলো যে আসলে কোনো কিছুই না, সবকিছু ঠিক আছে। তো পরবর্তী ভাইয়া মানে আবার লাইট অফ করলো, শুয়ে পড়লো। তো শোয়ার পর তার 15-20 মিনিট পর ভাইয়া দেখলো কি যে মশারি টানলে যেরকম বিছনার মানে খাট নাড়ার একটা ইয়া থাকে, তো সে অবস্থা ভাইয়া দেখলো কি যে মশারি কে জানি টানতেছে। তো ভাইয়া যখন চোখটা খুললো, খোলার পর দেখে কি যে মানে বিশাল বড় একটা মানুষ, ঘরের মধ্যে এত বড় একটা মানুষ কিভাবে ঢুকলো। তো ভাইয়া তখন মানে তাকিয়ে রইলো, তাকিয়ে থাকার পর ওই লোকটা নাকি তখন একটা সালাম দিল। সালাম দেওয়ার পর ভাইয়া মানে ভয়ে তখন উঠেই মানে লাইটের সুইচটা কাছাকাছি ছিল, যার কারণে সুইচটা যখন অন করলো তখন দেখলো কি লোকটা নাই। তো ভাইয়া মানে চিন্তা করলো কি ব্যাপার, এরকম কেন হচ্ছে, আজকে সারাদিন ভালো কাটলো, রাতের বেলা হঠাৎ করে কেন মানে এইসব কাহিনী দেখতেছে। তো ভাইয়া মানে তখন মানে সূরা কালাম পরে মানে একটু শুয়ে পড়লে, একটু ভয় পাইছে স্বাভাবিক। তো পরবর্তী শুইলো, তার কিছুক্ষণ পর ভাইয়া দেখলো কি মানে মশারির উপর দিয়ে মানে আবার মশারি টানাটানি। তো ভাইয়া একটু চোখ খুললো, খোলার পর দেখে কি যে কালো একটা অবয়ব মশারির উপর দিয়ে মানে শুয়ে আছে, ভাইয়ের দিকে তাকিয়ে আছে, এবং চোখগুলো নাকি সবুজ সবুজ। অথচ আমরা শুনতাম যে কালো কালো লাল লাল মানে সাদা সাদা থাকে, কিন্তু সে জায়গায় ভাইয়া দেখলো যে মানে সবুজ সবুজ। তো ভাইয়া পরবর্তীতে মানে একটু ঘাবড়ে গেলে, এত বড় একটা কালো জন্তুর মতো সে তাকায় আছে, মানে মানে একটা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায় আছে। তো ভাইয়া ওই অবস্থায় মানে আবার লাইট অন করার পর দেখলো কি যে টোটালি কোনো কিছু নাই, কোনো শব্দ নাই, কোনো কিছু নাই। তো কিছুক্ষণ ভাইয়া চিন্তা করলো যে এই কেন অবস্থা হচ্ছে। তো পরবর্তীতে ভাইয়া মানে ওই রাতটা মানে না ঘুমিয়ে কাটিয়ে দিল। পরের দিন সকালবেলা যখন আমার জ্যাঠাকে জিজ্ঞেস করলো, জ্যাঠা এরকম এরকম কাহিনী, কালকে রাতে আমার সাথে এরকম ঘটনা হইলো। তো জ্যাঠা বললো যে তুমি সারাদিন হয়তো মানে জার্নি টার্নি করছো, যার কারণে তোমার সাথে এরকম কাহিনী হচ্ছে। তো পরবর্তী আমরা তো চিটাং থেকে ভাইয়া কুমিল্লায়, তো বৃহস্পতিবার ভাইয়া মানে চাকরি করার পর শুক্র শনি বন্ধ থাকে। তো ভাইয়া মানে বৃহস্পতিবার চলে আসলো চিটাগাং আমাদের সাথে দেখা করার জন্য। পরবর্তী বৃহস্পতিবার গেল রাতের বেলা। তো রাতের বেলা যাওয়ার পর শুক্রবার রাতের বেলা হঠাৎ করে ভাইয়া শুনতেছে যে ছাদের মধ্যে, আমাদের তো দুইটা বেলকনি, ছোট একটা বেলকনি, বড় একটা বেলকনি। তো বড় বেলকনির মধ্যে দেখলো কি ভাইয়া মানে ঘুমের মধ্যে দেখতেছে কে জানি বড় বেলকনির মধ্যে দৌড়ায়, মানে নুপুর পায়ে দৌড়ায় যাচ্ছে। তো ভাইয়া তখন মানে একটু মানে বুঝতে পারলো না যে কি হচ্ছে, এই ঘরের মধ্যে এই কাহিনী। তো ছোট যে বেলকনি ছিল, তো সে বেলকনির পাশে দেখতেছে যে মানে একটা মানে সুবাস ছড়ানো, তো একটা গন্ধ ভাইয়া মানে নাকে আসছে। তো জিনিসটা ভাইয়া মানে বুঝতে পারলো না যে সে যে ঘুমায় আছে বা ঘুমের বারে সে দেখতেছে এত কিছু। তো সে একটু উঠলো, উঠার পর সে মানে তখন পর্যন্ত খেয়াল করলো বলে যে ছাদের মধ্যে বলে কে দৌড়ায় যাচ্ছে, নুপুরের আওয়াজ, ঝনঝন ঝনঝন। তো রুমের আমাদের সামনের রুম যেটা, তো সেখানে দেখতেছে যে কে জানি টেবিল নাড়াচ্ছে। তো ভাইয়া মানে একটু ভয় পেলো, কিভাবে কুমিল্লার এরকম কাহিনী, চিটাঙ্গা বাসায় এসেও এরকম কাহিনী। তো পরবর্তী আমি ভাইয়ার সাথে ছোটবেলা থেকে শুই, তো যার কারণে ভাইয়ার পাশে আমি যখন ছিলাম, তখন রাতের 2:30 কি 2:45 এরকম একটা সময়, তখন ভাইয়া আমাকে ডাকতেছে, রিয়াজ, এরকম করে ডাকতেছে। ডাকার পর আমি যখন উঠলাম, উঠার পর বলতেছে, আচ্ছা কোনো নুপুরে আবার শুনছোস, কেউ দৌড়ায় গেছে এটা শুনছো? তো আমি বলছি, না ভাইয়া, এরকম কেন শুনবো, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? বলতেছেন আচ্ছা ঠিক আছে, তুই শুয়ে পড়। পরে শুইলাম, শোয়ার পর পরের দিন সকালবেলা যখন ভাইয়াকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তোমার এরকম কেন মনে হচ্ছে, তো পরবর্তীতে মানে গতকাল মানে রাত পর্যন্ত যাওয়া হয়েছে সব আমাকে বললো, বলার পর আমি মানে অতটা ভয় পাই নাই, কারণ এগুলা বিশ্বাসযোগ্য না শিক্ষিত সমাজে। তারপর মানে বিশ্বাস করতে হয়, যাদের সাথে ঘটনা ঘটে তারা অবশ্যই বিশ্বাসযোগ্য হয়।
তো পরবর্তীতে কয়েকদিন গেল, শনিবার ভাইয়া যখন মানে যাবে গা রাতে ট্রেনে কুমিল্লায়, তো ভাইয়া দেখলো একটু ঘুমাইলো, ঘুমানোর মধ্যে দেখলো কি যে ঝন 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 করে আওয়াজ, সেই নূপুরের আওয়াজ, সেই মানে মানে স্বপ্নের মধ্যে দেখতেছে কিন্তু কানে শুনতেছে নূপুরের আওয়াজ। তো স্বপ্নের মধ্যে দেখতেছে সাদা কাপড় পরা মানে অনেকগুলা মানুষ মানে দৌড়ে যাচ্ছে, তাকে ধরার জন্য চাচ্ছে কিন্তু ধরতে পারতেছে না, সে দৌড়াচ্ছে, তার পেছনে দৌড়াচ্ছে, এরকম একটা কাহিনী। তো পরবর্তী ভাইয়া মানে উঠলো, উঠার পরে যখন কুমিল্লায় চলে গেল, তার পরের দিন গেল প্রায় এরকম নাকি 3-4 দিন গেছে, তার সাথে কোনো কাহিনী হয় নাই। হঠাৎ একদিন রাতের বেলা আইসা, তো ভাইয়া এরকম ঘুমাচ্ছে রাতের বেলা, তো আইসা তখন বলতেছে, আমার জেঠি আম্মা তখন বলতেছে যে রুমি তুমি তাড়াতাড়ি ঘুমায় পড়ো, তোমার কালকে তো সকালবেলা উঠতে হবে। তো ভাইয়া রাতের বেলা ঘুমায় পড়লো, ঘুমার পর তার নাকি 2:30 থেকে 3টার মধ্যে কল করে মানে হঠাৎ করে দেখলো যে আবার সেই নুপুরে আওয়াজ, মানে ছাদের মধ্যে ঝুনঝুন যেন অট্ট হাসি হাসতেছে, মানে কি সুন্দর সুন্দর করে বলে হাসতেছে। তারপর সে দেখতেছে যে সে যখন মানে চোখটা মেললো, দেখতেছে কি সুন্দর মানে কতগুলা মেয়ে মানে হেঁটে যাচ্ছে, মানে ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, অট্ট হাসিতে হাসতেছে, নুপুরের ঝনঝন শব্দ। তো পরবর্তী সে মানে একটু ভয় পেল, ওই দিনও সে এমন ঘাবড়াইলো যে ওই দিন রাত্রেবেলা সে লাইট আর অফ করলো না, লাইট অন করে সে রাত কাটালো। তো এরকম 4-5 দিন, 6 দিন, 7 দিন গেল, যাওয়ার পর পরবর্তীতে মানে সে আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে, জ্বরে আক্রান্ত হয়েছে। পরবর্তীতে চিটাং আসলো, আসার পর ডাক্তার দেখাইলো। তো ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললো যে তার কিডনি 2টা নষ্ট হয়ে গেছে। তো আমরা সবাই হতবাক যে একটা সুস্থ মানুষ কিভাবে অসুস্থ এরকম হয়। তো পরবর্তী ডাক্তার দেখালো, দেখার পর আমরা ঢাকায় সেটেল করলাম যে কেউ কোন ডাক্তারের কাছে দেখানো যায়। তো দেখানোর পর ডাক্তার মানে কিডনি পরীক্ষা করছে, করার পর কিডনি স্থানান্তর করছে, সবকিছু ঠিকঠাক। কিডনি একটা হসপিটাল ঢাকার যে কোনো একটা জায়গায়। তো তখন যখন মারা যাবে তার 10-15 দিন আগে আমরা তখন ঢাকায়, আমার ভাইয়া মানে 6 মাস ধরে ঢাকায় চিকিৎসা করতেছে। তো মারা যাওয়ার 10-15 দিন আগে আমি আর আমার বাবা ঢাকায় আসলাম। আসার পর তো ভাইয়ার পরীক্ষা নিরীক্ষা করতে সবকিছু করতেছে। তো পরবর্তীতে ভাইয়া একদিন আম্মাকে বলতেছে যে আম্মা, আমার সাথে এরকম এরকম কাহিনী ঘটতেছে, আমি বুঝতেছি না কি হচ্ছে। তো এই জিনিসটা আমার ফ্যামিলিও কানে নেয় নাই, যে স্বাভাবিক অসুস্থ, তার মাথায় মানে সমস্যা দেখা দিচ্ছে। তো ওই হসপিটাল যখন ভাইয়াকে সেটেল করা হলো, ওই দিনের থেকে কাহিনী শুরু। সকালবেলা পুরোপুরি ঠিকঠাক, কোনো সমস্যা নেই। দুপুরবেলা ঠিক আজানের আগে দিয়ে ভাইয়া যখন বিছানায় ছিল, হঠাৎ করে সে বলতেছে যে বাইরে কে জানি নক করতেছে, দরজা খুলো। তো সুন্দর মতো আমার ভাবি দরজাটা খুললো, দেখলো যে কেউ নেই। তো পরে বলতেছে যে তোমরা একটা কাজ করো, আমার সাথে একজন লোক দেখা করতে আসছে, তোমরা একটু বাইরে যাও। তো আমরা বলতেছি কি সমস্যা, কে আসছে, কই আমরা তো কাউকে দেখতেছি না। বলতে আসতে জোরাজোরি করে চিল্লাচিল্লি করে বলতেছে তোমরা যাবা কি যাবা না, ও আমার সাথে কথা বলবে। তো আমরা পরবর্তী গেলাম, বের হলাম। এখন একটা কথা হলো যে আমার ভাইয়া যে রুমে মানে যে খাটের মধ্যে শুয়েছিল, দরজা যদি খুলে যে যদি কেউ আসে সেটা তার খেয়াল করার কথা, কিন্তু আমরা বের হইছি, বের হওয়ার পর আবার তার সামনে দিয়ে হেঁটে আসছি, কিন্তু সে খেয়াল করতেছে না। তখন দেখলাম যে সে মানে দেয়ালের উপর দিয়ে সে তাকে কার সাথে জানি কথা বলতেছে, এবং কথাগুলো এভাবে বলতেছে যে আমি আপনার কি ক্ষতি করছি, আপনি আমার সাথে কেন বারবার দেখা করতে যাচ্ছেন। এবং সেই লোকটা নাকি ওই অপর প্রান্ত থেকে বলতেছে যে তোমাকে না মারলে আমাকে বাঁচতে দেবে না, তাই যে আমাকে বাঁচতে দেবে না তার টার্গেট হচ্ছে তোমাকে বাঁচতে দেবে না। এখন সেই জায়গায় হয় তুমি মরবা নাহলে আমি মরবো। সেই জায়গায় ভাইয়া মানে বলতেছে যে আপনি আমাকে মারবেন ভালো কথা, কিন্তু আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, যে লোকটা মারতে চায় তারও কোনো ক্ষতি করিনি। তো বলছে সেটা আমার দেখার বিষয় না, আমাকে বলছে তোমাকে মারার জন্য, না হলে আমাকে মেরে ফেলবে। তো ভাইয়া তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে মেরে ফেলবেন ভালো কথা, কিন্তু আমার ফ্যামিলি কি কারো কোনো ক্ষতি করবেন? বলছে সেটা আমাদেরকে এখনো বলে নাই, কিন্তু যখন বলবে তখন তুমি দেখতে পারবে। বলছে আমি মরে গেলে কিভাবে দেখবো? তো বলতেছে যে সেটা আমাদের সময় না, তোমার সাথে এত কথা বলার মতো টাইম নাই, এখন তুমি বুঝো তুমি কি করবা। তো সে জায়গায় ভাইয়ার সাথে কথা বলো, ভাইয়া দেখলাম কি কিছুক্ষণ পর ভাইয়ার বুকে দিয়ে মানে হাত দিয়ে বলতেছে যে আমাকে মারতেছে, আমাকে মারতেছে, আমাকে বাঁচাও। আমার বুকের উপর পাড়া দিচ্ছে, 2 পা দিয়ে বলে পাড়া দিচ্ছে, এবং ভাইয়া চিল্লাইতেছে যে কি হচ্ছে, আমাকে মারতেছে, আমাকে মারতেছে। তো ওই মুহূর্তে মানে আমরা মানে চিল্লি চিৎকার চেঁচামেচি, ডাক্তারকে ডাকতেছে, ডাক্তার মানে কোনো ইয়ে নাই, ভাইয়া চিল্লাচ্ছে, বলতেছে আমাকে পাড়া দিয়ে মেরে ফেলতেছে। তো ওই অবস্থায় ডাক্তার আসার পর মানে যখন মানুষ অনেক জড়াজড়ি হয়েছে, তখন দেখলাম কি যে ভাই আস্তে করে একটু ঠিক হলো। তখন বললো কি ডাক্তার সামনে তার বলে নাই, পরে যখন ডাক্তার চেক আপ করলো, বললো যে সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই।
তো পরবর্তীতে ভাইয়াকে রাতের বেলা ওই দিন রাতের বেলা আরেকটা কাহিনী হয়েছে। তো কাহিনীটা হওয়ার আগে ভাইয়াকে মানে জিজ্ঞাসা করছিলাম যে ভাইয়া কি সমস্যা, কি হয়েছিল? বলে যে আমাকে একটা লোক মারতে আসছে, বলছে যে আমাকে না মারলে তার শান্তি হবে না, তাকে মেরে ফেলবে। তো সেই জায়গায় সে আমার বুকের উপর পাঁজর দিয়ে 2 পা দিয়ে আমার বুকের উপর লাফাচ্ছে এবং পা দিয়ে পাড়া দিচ্ছে। তো সে জায়গায় আমরাও মানে ওই দিনও আমরা বুঝতে পারিনি যে কাহিনী কিছু হচ্ছে। তো সে জায়গায় রাতের বেলা হঠাৎ করে যখন ঘুমিয়ে পড়লাম 11:30-12টার মধ্যে, তো তখন হঠাৎ করে ভাইয়া বলতেছে যে দরজার মধ্যে কে জানি নাড়াচ্ছে, হয়তো আবার দেখা করতে আসছে, দরজাটা খুলো। তো আমি মানে চিন্তা করলাম যে সকালবেলা একটা কথা বললো, রাতের বেলা কি দেখি, কাহিনী কি? তো পরবর্তী আমি দরজাটা খুললাম, খোলার পর দেখলাম যে কেউ নাই, কোনো কিচ্ছু নেই। বাইরে বের হয়েও দেখলাম কেউ নাই। রাতে আবার ঢুকলাম, ঢোকার পর যখন দরজা বন্ধ করলাম, ভাইয়া বলছে কি রে আসছে? ওই যে না, কই কেউ তো নাই। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে। পরে তার 5-10 মিনিট পর আবার নাকি করেন আসছে। ওই যে এবার আসছে, দরজা খুল, দরজা খুল। পরে দরজাটা খুললাম, খোলার পর বলতেছে যে আসছে। আমি বলতেছি কই, কেউ তো নেই। যাই হোক, ওই দিন রাতের বেলা ভাইয়া বলতেছে যে যতই কিছুই হোক আমাদের ওরা বাঁচতে দেবে না। তো পরবর্তী রাতটা পার হইলো, কোনো রকম আমরা ওই দিন ঘুমাইলাম না। তো সকালবেলা ওঠার পর ভাইয়ার মানে ব্লাডিং শুরু হয়েছে। তো ব্লাডিং শুরুর আগে ডাক্তার বলতেছিল যে ব্লাডিং শুরুর আগে ডাক্তার বলতেছিল যে ওর রক্ত দরকার, শরীরের মধ্যে রক্ত নাই। তো ব্লাডিং তখন পর্যন্ত শুরু হয় নাই। তো আমি তখন রক্ত দিলাম ভাইয়ার জন্য। তো এক হাতে রক্ত আর এক হাতে স্যালাইন। তো রক্ত যখন দিতেছে তখন ভাইয়া দেখলাম কি যে চোখ দিয়ে ফার্স্টে রক্ত বেরোচ্ছে। তো আমরা একটু হতবাক হয়ে গেলাম, কি রে ভাইয়া হঠাৎ করে কেন এরকম হচ্ছে? তো ভাইয়া বলতেছে যে আমার বুকের উপর পাড়া দিচ্ছে, আমি কথা বলতে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে কেউ বাঁচাও। তো ভাবি তখন মাথায় হাত দিয়ে বলতেছে কেন তোমার এরকম কেন হচ্ছে, এরকম কেন মনে হচ্ছে? বলতে আমি বলতে পারবো না, কেউ যেন আমার ক্ষতি করতে হচ্ছে, আমাকে মেরে ফেলতে চাচ্ছে। তো ওই মুহূর্তে দেখলাম কি ভাইয়ার চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে মানে রক্ত পড়তেছে তো পড়তেছে। তো ওই অবস্থায় আবার আমরা ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়া যাওয়ার পর তো পরবর্তীতে আবার ডাক্তারকে ডাকাডাকি, চিৎকার চেঁচামেচি। তো ভাইয়া দেখলো কি আমরা তো রক্ত দেখতেছি, কিন্তু ভাইয়া দেখলো কি তার মানে পানি পড়তেছে, তার চোখ দিয়ে পানি পড়তেছে, কান দিয়ে, নাক দিয়ে, সে দেখতেছে পানি, কিন্তু আমরা দেখতেছি রক্ত। তো ভাইয়া বলতেছে টিস্যু দে, পানি পড়তেছে, পানি পড়তেছে। আমি বলছি পানি না, রক্ত পড়তেছে। তো বলতেছে যে না, রক্ত না। তো পরবর্তী ওই অবস্থায় মানে মানুষকে যখন লাথি মারলে যেরকম পড়ে যায়, ঠিক আছে, যেরকম পড়ে যায় সেরকম সে শুয়ে পড়লো। তো ওই অবস্থায় তাকে লাথি মারা হলো এবং বুকের ওপর খুব জোরে জোরে করে মানে পাড়া দিচ্ছে। তো সে আবার চিল্লাচিল্লি করলো। পরবর্তীতে মানে মাথায় কিছু ঢুকতেছে না তখন আমাদের যে কি হবে না হবে। তো পরবর্তীতে আমরা মানে ডাক্তার কানলাম। ডাক্তার যখন দেখলো যে সিরিয়াসলি রক্ত মানে ব্লাডিং হচ্ছে, তো ওই অবস্থায় মানে ওখান থেকে আমরা মানে আরেকটা হসপিটালে গেলাম, আইসিইউ তে। তো আইসিইউ তে যাওয়ার পর তো ডাক্তার বলছে ঠিক আছে আইসিইউ তে থাকো, কয়েকদিন অবজারভেশন করি। তো পরবর্তীতে ওই দিন রাতের বেলা হঠাৎ করে ভাইয়া আমাকে মানে লাস্ট যেদিন ভাইয়ের সাথে কথা হয়েছিল ওই দিন রাতের বেলা ভাইয়া বলতেছে যে আমাকে মারার জন্য একজন আসছে, তো তাকে তুই চিনোস কেন? তো ঢুকে দেখি যে কেউ নাই। সে বলতেছে এই যে লোকটা সামনে দাঁড়ায় আছে। আমি বলছি কেউ নেই ভাইয়া। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে যা। তো পরবর্তী বলতেছে যে আমার বাপ মাকে দেখিস, আব্বা আম্মাকে দেখিস, তুই ঠিক মতো চলিস, তবে এতটুকু জান যে আমাকে বাঁচতে দেবে না, আজকে নয় কালকে আমি মরবো। তো তার মানে আমি যখন বের হয়ে গেলাম দেখলাম কি ভাইয়া অনেক ছটফট করতেছে। তার 2 দিন পরে ভাইয়া মারা গেছে। এই হলো রাস্তায় আমার। ধন্যবাদ আপনাকে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড ফর ইউর ফুড ডেইলি এফএম এন্ড ইউর ফুড ডে। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি ইমন, নওগাঁ যশোর থেকে বলতেছি। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করতে যাব সেটা আমার ফ্যামিলির একটা ঘটনা। এটা আমার ফুফুর এই ঘটনা আমার ফুফু ফ্যামিলির সাথে ঘটে গিয়েছে। তো একটু ধাপে ধাপে এটা ঘটেছে আর কি। তো কতটা ভয়ানক আর কি ভৌতিক সেটা জানি না, কিন্তু খুবই ট্র্যাজেডিক্যাল ছিল এই ঘটনাটা। তো ঘটনার সূত্রপাত হয় 2003 সালে। আমার ফুফাতো যে বড় বোন, সেই ফ্যামিলির সাথে বা কোনো কারণে হোক, গ্যাঞ্জামবাজি হোক বা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে সে সুইসাইড করেন। তারপর সবাই এটিকে নর্মালি নিয়েছিল, এমন কোনো প্যারানর্মাল কিছু তারা মনে করেনি। তো 2009 সালের দিকে আমার বাসায় রাত 10টার দিকে ফোন আসে। আমার তারিখটা ঠিক মনে নাই। তো ফুফুর বাড়ির থেকে ফোন দিয়ে বলা হয় যে আমার যে ফুফুর যে ছোট মেয়ে, মানে আমার ফুফাতো ছোট বোন, তার বয়স 22 কি 23 বছর ছিল, তো তাকে নাকি সাপে কামড়িয়েছে, সে আর বেঁচে নেই, সে মারা গিয়েছে। তো গ্রামের দিকে যেটা হয় বেসিক্যালি প্রথমেই ওজার কাছে নেওয়া হয় অথবা কবিরাজের কাছে নেওয়া হয়।
তো যখন তারা ওজার কাছে নিয়ে যায় তখন ওজা কিছু করতে পারেনি। ওজা বুঝতে পারেনি আসলে এটা সাপের কামড় ছিল নাকি অন্য কিছু। তা আসলে সঠিক চিকিৎসা দিতে পারেনি, সে মারা যায়। পরবর্তীতে যেটা শোনা যায় সেটা নাকি সে রাতে পড়াশোনা করতেছিল। তাদের ঘর ছিল মাটির ঘর, নিচে মেঝেও ছিল মাটি, তো মাটির নিচের থেকে কিছু এসে নাকি তাকে কামড়িয়েছে, এরকম কিছু একটা। তো এটাকেও তারা সেরকম কোনো প্যারানর্মাল কিছু মনে করেনি। কিন্তু মেন ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে 2014 আমার ফুফুর বড় ছেলে, মানে আমার ফুফাতো বড় ভাইয়ের 2 ছেলে ছিল, আমার 2 ভাইপো। তো যে বড় যে ছেলে ছিল তার বয়স সম্ভবত 10 কি 11 ছিল। তো সে রাতে ঘুমিয়েছিল, তাকে এসে বলে যে উড়ে এসে থেকে একটি সাপ তাকে কামড়িয়েছে এবং সে মারা গিয়েছে। পরে তখন তাদের মাথার মধ্যে আসলো না, এটা কিছু একটা মানে কিছু একটা মানে প্যারানর্মাল কিছু আছে। তো তখন তারা ভালো একটি কবিরাজকে ডাকলেন। সে খুবই এসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করেন। তো সে এসেই বুঝতে পারেন যে এখানে কিছু উল্টোপাল্টা আছে বা কিছু মুভমেন্ট সে ফলো করতে পারে। তো সেখানে সে তার জিন হাজির করায়, মানে সে তাকে বশ করে রাখছে, জিন তাকে হাজির করায়, করে ওইখানে যে জিনগুলো ছিল তাদের সাথে কন্ট্যাক্ট করায়। তো কন্ট্যাক্ট করে বুঝতে পারে আসলে সেখানে জিন ছিল। তো তাদেরকে ডাকা হয়, সেই জিনের যে যারা মেন ছিল সে আসেন। সেখানে নাকি প্রায় 6 কি 7টা দিন ছিল। তো যিনি আসা হয় সে জিজ্ঞেস করে যে তোমরা কি এগুলো করছো? তা তারা বলে যে হ্যাঁ আমরা করছি। প্রথমটাকে বিষ খাইয়ে মারছি, পরেরটাকে আহ মাটির তলা থেকে এসে কামড়াইছি সাপ হয়ে, আর পরেরটাকে উড়ে এসে সাপ হয়ে আমরা কামড়াইছি। এখন আমরা আরেকটাকে মারবো, সেটাকে পানিতে ডুবি। তো আরেকটাকে বলতে এখানে যেটা বোঝে সেটা হচ্ছে আমার ছোট ভাইপোকেই বোঝাচ্ছে। তো তারা তো খুব ভয় পেয়ে যায়, তাদের সাথে এখন মানে একটা আর্গুমেন্ট করা হয় অনেক সময় যে না তারা মেরেই ফেলবে, তাকে নিয়েই যাবে আর কি, দেখো মেরেই ফেলবে। তো বলে তোমরা কি চাও? তো অনেক ই করা হয়, আগুতি মিনতি করা হয় যে তোমরা কি চাও বলো। তো এক সময় তারা একটা ইসে আসে যে আমাদের একটা গরু দিতে হবে, এমন কিছু একটা। তো বললে যে না এত তো টাকা কিছু দিতে পারবো না, ছোট কিছু বলো। তো এক সময় বার্গেনিং করতে করতে তারা এসে তারা একটা আম, চুক্তিতে আসে যে হ্যাঁ আমরা চলে যাব, কিন্তু আমাদের এত কেজি মাংস দিতে হবে রান্না করে, আর মিষ্টি খাওয়াতে হবে 2 কি 3 কেজি। তো বললো যে এটা কোথায় দেবো তোমরা বলো। তখন বলে যে আমরা এই গরু গোয়াল এর পিছনে আমরা থাকি, এই পিছনে এসে আমাকে দিয়ে যাও। তো তার আগে আহ, কবিরাজ একটি প্রশ্ন জিজ্ঞেস করে যে তোমরা এদের উপর কেন রিভেঞ্জ দিচ্ছ, এর কারণ কি, কোনো কারণ আছে রিভেঞ্জ নেওয়ার? তখন ওই মানে দুষ্টু জিনগুলো বলে যে বহু বছর আগে তারা এখানে বাস করতো। তো তো এখানে বাস করতো, তাদের এখানে বাস ছিল। তো আমাদের ফুফু বাড়ি মানে ফুফা, তার পূর্বপুরুষ এখানে এসে আহ, ফুফার পূর্বপুরুষ এখানে এসে বন জঙ্গল কেটে তারা বসবাস শুরু করেন। তো তখন নাকি তাদের অনেক ডিস্টার্ব ফিল হয়, তাদের এখান থেকে ছেড়ে চলে যেতে হয় ওই দুষ্টু জিনিসগুলোকে। তো তাদের একটা রাগ থেকেই যায়। তো এই জন্য নাকি তারা এইগুলো করছে, তারা 3 জনকে মারছে, আরেকজনকে মারতে চায়। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরে তাদের সাথে আর্গুমেন্ট আসার পর তারা আহ ওইগুলো চাই, ওগুলো দেওয়া হয়। পরের দিন সকালে আহ রাতে দেওয়া হয়ে গেছিল, রাতে দিয়ে রেখে সবাই ঘুমিয়ে গেছিল। সর্বশেষে দেখে যে ওইখানে কোনো মিষ্টিও নাই, কোনো মাংসও নাই। আর এরপর থেকে আর কোনো ইনশাল্লাহ ঝামেলা হয়নি। এই ছিল আসলে আমার ঘটনা। আসসালামু আলাইকুম। Booth FM. The night comes alive with Ramin. Welcome back. Yes, the night comes alive with Gramin Phone. You are listening to Radio Food Theory FM. আমি রাফেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম, এবং সরাসরি চলে যাচ্ছি আমাদের চতুর্থ অতিথির কাছে। তার প্রথম ঘটনাটি শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আশফাক নারায়ণগঞ্জ থেকে আসছি। চলে যাই আপনার ঘটনায়। হ্যালো লিসারা, ঘটনাটা এই বছরের শুরুর দিকে হয় আর কি। তো আমরা তখন আমি আমার মিউজিকের সাথে রিলেটেড এরকম জাস্ট গান বাজনা করতাম এরকম আর কি। তো আমরা ফ্রেন্ড সার্কেলরা মাঝে মধ্যে আমাদের মানে একজন আরেকজনের বাসায় মাঝে রাত্রেবেলা থাকতাম আর কি। আর দেখা গেছে আছে আমার বাসায় একজন কয়েকজন সবাই মিলে থাকতেছে, নয়তো আরেকজনের বাসায় সবাই মিলে থাকতেছে, এরকমই আর কি। তো এমন একদিন রাতের বেলা আমি আমার সহ আরো 3 জন, টোটাল 4 জন আমরা আমার এক ফ্রেন্ডের বাসা ছিলাম। তো বলে রাখা ভালো, ওর বাসার পাশে আর একটা বাড়ি ছিল, মানে বাসার সাথেই ওর বাসার ওই বাড়িটা
আর কি একটু মানে ছয়তলা বাড়িটা মানে আর কি বট গাছ কেটে জায়গাটা খালি করে ওখানে বাড়িটা করা হয়েছিল আর কি। তো ওই দিন রাতের বেলা আমার টাইমটা আমার কাছে মনে আছে যে প্রায় 3:40 কি 48 এরকম সময় আর কি। মানে আমরা মুভি টুভি দেখে জাস্ট খুব শুরু করছিলাম যে মানে গিটার হাতে নিয়ে গান বাজানো মানে গাচ্ছিলাম আর কি। এমন সময় হঠাৎ করে রুমের ভিতর দিয়ে মানে ঝড়ের মতো বাতাস বইতেছিল। তো আমরা নর্মালি জিনিসটাকে ওরকম ভাবে নেই না আর কি। তো ভাবছি যে আকাশ খারাপ হইতে পারে বা বাতাস হচ্ছে, এটাকে আর ক্লিয়ার করি নাই। বাট একটু পরে মানে বাতাসের মানে তাপমাত্রা মানে পরিমাণটা এতটা ছিল যে আমরা একটু ভয় পেয়ে যাই। আর ওই মুহূর্তে অত রাতের বেলা ভাই জানালার ভিতর মানে জানালাতে কি যেন মানে ইটের টুকরা মারতেছে, মানে ঢিল ছুটতেছে আর কি। তো আমার একটু চিৎকার করে উঠি যে আসলে কি এই মুহূর্তে রাতের বেলা চিৎকার দিয়ে ঢিল মারতেছে, চিৎকার করে উঠি। তো একটু তাকায় দেখি কিন্তু রাস্তা পুরা খালি ছিল, রাস্তার ভিতরে আমরা মানে কোনো মানুষ পাই না। একটু অবাক হয়ে যায় যে এত রাতের বেলা কে ঢিল ছুড়লো। তো এরকম ভাবেই চলতেছিল, মানে ঢিলেও চলতেছিল বাতাস চলতেছিল। হঠাৎ করে আমরা একটু লক্ষ্য করলাম এবং এটা দেখে আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে ওর বাসার পাশে যে একটা নারকেল গাছ ছিল, ওই নারকেল গাছ এবং পাশে আরেকটা গাছ ছিল, সম্ভবত এটা তাল গাছই বলা হয়, আমি সঠিক জানি না আর কি। তো ওই গাছের ওইখানেই আমি একটা মানে আমরা চারজনই একটা ছায়া দেখতে পারি, বড় একটা ছায়া দেখতে পারি আর কি। ওইটা দেখে আসলে জেনে ভয় পেয়ে যায়। এট এ টাইম বাতাসও বইতেছে, প্লাস হচ্ছে গিয়ে এই ছায়াটাও দেখতেছি, সাথে আবার ঢিলও ছুটতেছে। মানে এক প্রকার মানে পুরো হতভম্ব হয়ে যায় আমরা। তো আমরা একটু আমরা ভয় পেয়ে আমরা এক রুমের এক কোণার ভিতরে চলে আসি, এক কোণার ভিতরে চলে আসি। তো এমন সময় মানে দেখতেছি যে মানে ছায়াটা আরো বড় হচ্ছে, ছায়াটা আরো বড় হচ্ছে এবং ঢিলের পরিমাণটা আরো একটু বেশি হচ্ছে, ঢিলের পরিমাণটা বেশি হচ্ছে। তো আমরা মানে মনে মনে আয়তন করছি, পড়া শুরু করে দিই যে মানে এরকম কেন হচ্ছে। আর ওই মুহূর্তে কারেন্টটা চলে যায়। ভাই আসলে বলে রাখা ভালো যে মানে ওই মুহূর্তে কারেন্টটা যখন যায় আমরা স্পষ্ট শুনতে পারতেছিলাম যে পাশের রুমে আঙ্কেল আন্টি যখন ঘুমাচ্ছিল সেই রুমের ফ্যান যে চলতেছিল আমরা সেই সাউন্ডটা পাচ্ছিলাম। দ্যাট মিনস আমাদের রুমটার ভিতরেই কারেন্টটা নাই এবং আশপাশে বাড়ির যে কটা ছিল সেই কটার ভিতরে কারেন্ট ছিল, শুধু আমাদের রুমটাও নেই। এইসব সিচুয়েশনের ভিতরে আমরা পুরো হতভম্ব হয়ে পড়ে আমরা রুমের এক কোণার ভিতরে চলে আসি ভয় পেয়ে। তো মানে আমরা কেউ মানে চিৎকার যে করবো এরকম কোনো সিচুয়েশন আমাদের ভিতরে নাই, এরকম কোনো ভাষা আমরা খুঁজে পাচ্ছিলাম না, কথা বলতে পারতেছিলাম না, কিছু করতেও পারতেছিলাম না। মানে একটা অন্যরকম সিচুয়েশন তৈরি হয়ে যায়। আর ও আস্তে আস্তে ওই ছায়াটা আরো বড় হইতে থাকে, আর বাতাস তো চলতেই আছে, আর ঢিল তো পড়তেই আছে। তো রাসেল ভাই মানে আমরা মনে মনে আয়তুল কুরসি পড়তেছিলাম। তো আস্তে আস্তে সব আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, মানে ঘুমের মতো একটা সিচুয়েশন তৈরি করি, ঘুমিয়ে পড়ি আর কি। তো সকালবেলা উঠে যখন আমরা দেখি যে ওই উঠে দেখি কি যে ফ্লোরের ভিতরে কয়েকটা ঢিলের টুকরা এবং আর ওই নারকেল গাছে কয়েকটা পাতা পড়ে আছে। আর এই জিনিসটা দেখে আমরা ভয় পেয়ে যাই। মানে আসলে প্যারানরমাল জিনিসটা বা ভয় কেন পেলেন, সকালবেলা উঠে কেন ভয় পেলেন বা কেন মনে হলো রাতেই আমরা এরকম একটা সিচুয়েশনের ভিতরে পড়েছিলাম যে যে অযথা মানে বাতাসের মতো এরকম একটা কেন এরকম ঘটেছে এটা কি খুঁজে বের করতে পেরেছিলেন? হ্যাঁ, সেটা আমরা জানতে পেরেছি যে আমরা সকালবেলা যখন আঙ্কেল আন্টি উঠছে, আঙ্কেল আন্টিকে যে পুরো ঘটনাটা জানাই, যে জানানোর পরে তখন আমরা জানতাম না যে মানে আমি জানতাম না পার্সোনালি যে ওই বাড়িটা এরকম প্রবলেম ছিল যে বটগাছ কেটে এরকম বাড়িটা বানানো হয়েছে। হ্যাঁ, তারপর থেকে তারপর থেকে ওই বাসাটার ভিতরে এরকম ঝামেলা চলতেই থাকে আর কি। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আমরা ছোট্ট একটা বিরতি নিব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম এন্ড রেডিও ফুর্তি। Yet the night comes alive with গ্রামীণফোন। ঘড়িতে সময় রাত 1:45। আমরা চলে যাচ্ছি আমাদের পঞ্চম অতিথির কাছে। খুব ছোট্ট একটা ঘটনা আছে তার, সেই ঘটনাটি শুনে আসবো। আপনার নামটা একটু বলবেন, কোথা থেকে এসেছেন? আরেকবার বলতে হবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম সুমন, আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এসেছি। জি বলেন। আমার ঘটনাটা আমার বাবার সাথে ঘটেছে। যে ঘটনাটা বলবো আমার বাবার একটা ঘটনাটা প্রায় 1986 এর ঘটনা, অনেক আগে। আমার বাবা সাধারণত মানে মাছ ধরতে পছন্দ করতেন, অনেক খুব বেশি পছন্দ করতেন মাছ ধরতে। এমনকি সে মানে প্রায় অনেক রাত পর্যন্ত মাছ ধরতেন, এমনকি সারা রাতও মাছ ধরতেন।
তাই এরকম মাছ ধরতে তো একদিন ঘটনার দিন রাতে সে মানে মাছ ধরতে গিয়েছিল নদীতে। তারপর সে প্রয়োজন মতো প্রায় রাত 2টা 3টা পর্যন্ত মাছ মোটামুটি ভালো মাছ ধরেছে। তারপর সে বাড়ির দিকে আরো ব্যাক করতেছে মাছ ধরার পর সেই মাছগুলো নিয়ে। তারপর বাসার দিকে আসতে আমাদের যে বাসাটা সেটা একটু একটা খাল পরে, একটা পুকুরের মতো একটা অনেক দিনের পুরোনো একটা পুকুর পরে, তার পাশে আমাদের মানে বাড়িটা। তারপর এটা ক্রস করে আসতে হয়, অন্যদিকে না হলে অনেক রাউন্ড দিতে হয়। তাই আমার বাবা চাইছিল একটু এটা ক্রস করে একটু শর্টকাট আসার জন্য। যখনই পুকুরের অর্ধেক রাস্তা আসছে, তখন পুকুর থেকে কোনো একটা কিছু মানে রাস্তা পথ অবরোধ করছে। তখনকার যুগে কোনো বিদ্যুৎ তো ছিলই না, মানে ঘরগুলো ছিল অনেক ফাঁকা ফাঁকা। এক একটা ঘরের আধা মাইল ছিল এক একটা ঘর থেকে আরেকটা ঘরের দূরত্ব। তারপর এই মুহূর্তে এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়লো, হঠাৎ কি যেন তার পথ অবরোধ করলো। এই মুহূর্তে সে মানে একটা এখানে মাছগুলো কেড়ে নেওয়ার জন্য একটা ধস্তাধস্তির মতো পজিশন মানে তৈরি হলো। তারপর অনেক সুরাটুরা পড়ার পরে আব্বা সেখান থেকে রেহাই পেল। এটাই। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে দেখতে পাচ্ছি যে অনেকেই মেসেজ পাঠিয়েছেন। প্রিন্স জাহিদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন পোড়ামন, আমাদের সঙ্গে আছেন মন ফরিং, এছাড়াও আশিক আমাদের সঙ্গে আছেন, আশিক মন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন